আজকে হচ্ছে আমরা মানে খুবই কমপ্লেক্স একটা এফএস নিয়ে কথা বলবো যেটাতে হচ্ছে কনসলিডেটেড মানে এফএসটা থাকবে। সেই হিসাবে হচ্ছে এটা মোটামুটি একটা অনেক বেশি জিনিস এটাতে আছে। তো সেই হিসেবে আজকে পার্ট হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটা শুরুতে বলব। তো এখানে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে তাগদা ছিল যে আসলে একদম শুরু থেকে ধরা। সেই হিসেবে আমরা আমাদের এখানেরই একরামুল ভাই মনে হয় একটা এফএস এর আমার খুব চয়েস হইছিল। ভাবছিলাম ওইটা ক্লাসে রাখবো। কিন্তু আবার চিন্তা করলাম সেটা হলে ঠিক আছে ছোট অ্যাকাউন্টস এর জন্য ওকে আছে। কিন্তু বড় ধরনের অ্যাকাউন্টস নিয়ে কথা বলতে গেলে সেই হিসেবে মনে হচ্ছে এটা রাখাই বেটার। সেই সুবাদে হচ্ছে আমরা এখানে রাখছি। এটাতে ডেফার ট্যাক্সও আছে। খুব কমপ্লেক্সই বলা যায়। শুধু নাই হচ্ছে রাইট ফ্রম অফ ইউজ অফ অ্যাসেট যেটা মানে লিজ। লিজের ব্যাপারটা নাই সেটা ২ টাই আমি ডেফার ট্যাক্স আর হচ্ছে লিজ নিয়ে ইনশাআল্লাহ একটা আলাদা ক্লাস নেওয়ার ইচ্ছা আছে। তো সেই হিসেবে আজকে হচ্ছে মানে প্রফিট অ্যান্ড লস এর আমরা যদি একটা ১ম এ এইটার একটা সামারি দেখি। কারণ অ্যাকাউন্টস গুলো আমরা একদম শুরু থেকে ৫ টা ক্লাসে শেষ করা সম্ভব না। সেই হিসাবে হচ্ছে যতটুকু আমাদের ব্যাড ট্যাক্স এর আলোকে মানে যতটুকু কম যাওয়া সম্ভব ততটুকু নিয়ে চিন্তা করতেছি। তো আমরা সবাই হচ্ছে জানি যে টার্নওভার। এখানেও দেখা যায় কোন এফএস এর টার্নওভার দেখা যায় বিজনেস টার্নওভার কেও যদি কখনো এক্সপোর্ট থাকে এক্সপোর্ট, লোকাল থাকলে লোকাল এরকম সেগমেন্ট করেও দেখায়। তো সেই হিসাবে একটা রিয়াল এফপিএসও দেখা যায় ২ ধরনের ডাটা থাকার কারণে তখন দেখা যায় আমরা একটা সেগমেন্ট রিপোর্ট হিসাবে আলাদা করে করি। মানে একটা কম্পারিজন করা। তো একেকটা বিজনেসের সিনারিটা একেক রকম হয়। তো এই বিজনেসে যেটা আছে সেটা আমরা হচ্ছে এখানে টার্নওভার যদি ব্রেকআপ টা দেখি যে টার্নওভারটা এখানে কি আছে। তো সেই হিসাবে আমাদের যদি নোটে যাই, আ আমাদের সবচেয়ে যে এই নোটটাতে আমরা টার্নওভারে। এখানে দেখা যায় আমাদের যেহেতু কনসোলিডেটেড ডাটা নিয়ে আমরা চিন্তা করছি যেখানে H2B কর্পোরেট লিমিটেড, H2B কনসালটেন্সি ২ টারই ডাটা হচ্ছে আমরা রাখছি। তো এখানে দেখা যায় একটা টার্নওভার দেখা যায় এখানে আ আমাদের টার্নওভারটা এখানে আসে নাই। যদি আমরা এখানে যেটা মূল যে কনসার্ন কারণ একটা যদি আমাদের কখন কনসোলিডেট হয় এই সম্পর্কে তো আমরা মোটামুটি জানি। কারো কোনো আইডিয়া আছে? যে কনসোলিডেটেড যদি আমরা ২ টা বা ৩ টা কোম্পানি একসাথে করতে চাই, তাহলে কোন কন্ডিশন এ করতে পারি? আচ্ছা ভাই, আপনি এটাকে গ্রুপ অফ কোম্পানির কথা বলতেছেন নাকি কয়েকটা সেলস এর কনসোলিডেট বলতেছেন? আগে এটা ক্লিয়ার করুন। গ্রুপ অফ কোম্পানি। সেলস এর কনসোলিডেট ভাই। সেলস তো সেলসই। মনে করেন বিভিন্ন সেলস সেন্টার আছে না, ওখান থেকে না, 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 বিভিন্ন না। এরকম না। এটা আইটেমের হচ্ছে সব সেলস এই এক যোগ করে কনসোলিডেট হয়, আবার অনেক সময় গ্রুপ অফ কোম্পানিরও হয়। ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। এখানে দেখেন H2B কর্পোরেট, H2B কনসালটেন্সি এই ২ টা কোম্পানি। তার মানে ২ টা কোম্পানি হচ্ছে কনসোলিডেট হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে গ্রুপ অফ কোম্পানি কখন আমরা কনসোলিডেটেড করতে পারি? কারো কোনো আইডিয়া শেয়ার করেন? তাহলে কনসোলিডেটেড ব্যাপারটা যখন আসবে তখন হচ্ছে আমাদের ২ টা বিজনেস সম্পর্কে আইডিয়া রাখতে হয়। নাম্বার 1 হচ্ছে কি? অ্যাসোসিয়েট কোম্পানি, নাম্বার 2 হচ্ছে আরেকটা কি বলেন তো? সিস্টার মাদার কোম্পানি। কোম্পানি মাদার কোম্পানি মাদার কোম্পানিকে মাদার কোম্পানির সাথে যদি আমরা কারো কোনো অ্যাকাউন্টস অ্যাটাচ মানে কনসোলিডেট করতে চাই, তাহলে কি আমরা সিস্টার কোম্পানিটা করতে পারবো নাকি অ্যাসোসিয়েট কোম্পানিটা করতে পারবো? অ্যাসোসিয়েট কোম্পানিটা করতে হবে। রং আনসার। অন্য কেউ? আসলে হচ্ছে আমি বুঝি না। কারণ এখানে হচ্ছে অনেকেই অ্যাকাউন্টস এর ভালো ব্যাকগ্রাউন্ডটা আছে। সানাউল ভাই সহ অনেকেই কিন্তু রিপ্লাই আসতেছে না। এখানে সাবসিডির সাথে আপনার ইসের করতে হবে না? হ্যাঁ, সাবসিডিটা বললাম কি ভাই, আমরা আমি সিস্টার উনি তো কনসার্ন রং বলি? অ্যান্সার বলছে। আরেকজন সাবসিডির সাথে মেইন মানে গ্রুপের যে অ্যাকাউন্টস আছে ওই গ্রুপের অ্যাকাউন্টস এর সাথে মিলাইতে হবে। অবশ্যই আপনার মিনিমাম ওই 60% মনে হয় সম্ভবত করতে হবে আপনার, ঠিক না? মানে ওই গ্রুপে এটাই শেয়ার থাকতে হবে। ওই মানে এখানে একটা মাদার কোম্পানি থাকবে। যেমন এখানে হ্যাঁ, হচ্ছে আমাদের H2B কর্পোরেট হচ্ছে মাদার কোম্পানি। এখন মাদার কোম্পানি। তার ২ টা ধরনের কোম্পানি আছে। একটা অ্যাসোসিয়েট আর একটা সাবসিডিয়ারি অথবা সিস্টার কনসার্ন বলি। তো হ্যাঁ, হ্যাঁ। সাবসিডিয়ারি কোম্পানিকে যদি আমরা অবশ্যই হচ্ছে আমরা কনসোলিডেটেড এর অ্যাকাউন্টস তৈরি করার সময় সাবসিডিয়ারি যেটা আছে ওই হুম, হুম। কোম্পানির যতগুলো থাকে সবগুলো হচ্ছে চলে আসবে। কারণ সবগুলাই সাবসিডিয়ারি নিয়ে আসতে কোম্পানি হবে। হচ্ছে মোর দ্যান 50% শেয়ার হোল্ডিং থাকে মাদার কোম্পানি।
এটা হচ্ছে যে কন্ট্রোলিং এর উপর নির্ভর করে না? না, শেয়ার হোল্ডিং হ্যাঁ, এর উপর। ওই তো শেয়ার হোল্ডিং কন্ট্রোল। হ্যাঁ, সেটা হচ্ছে 50% এর উপরে শেয়ার হোল্ডিং তার থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আর 50% এর নিচে যদি থাকে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি। অ্যাসোসিয়েট। তখন অ্যাসোসিয়েট কোম্পানির লাভ লস তার সাথে এনে দেখাইতে হয় না। ওইটা কি করতে হয়? ওইটা থেকে সেপারেট যদি লাভ লোকসান হয় এটা এক জায়গায় দেখাইতে হয়। এই কোম্পানিটা এখানে সিলেকশন করছি, এখানে একটা অ্যাসোসিয়েট কোম্পানি আছে, একটা সাবসিডিয়ারি কোম্পানি আছে। তাহলে এখানে যেটা আমরা অ্যাটাচ করতেছি সেটা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, আর অ্যাসোসিয়েট কোম্পানি লাভ অথবা লস সেটাও কিন্তু এই অ্যাকাউন্টস এ হিট করবে। সেটাও যেটা আমরা দেখাবো। সম্ভবত যেটা মেইনলি আমি কন্ট্রোল করতে পারি সেইটার মানে সব আসে, আর যেটা আমি কন্ট্রোল করতে পারবো না সেটা শুধু প্রফিট এন্ড লস আসে। রাইট। মানে রাসেল ভাই বেসটা হলো 50% উপরে যদি থাকে আপনার শেয়ার, তাহলে এই জিনিসটা হবে, কনসোলিডেটেড হবে। হ্যাঁ, ওর নাম দেওয়া হবে সাবসিডিয়ারি কোম্পানি। আর 50 মানে সাবসিডিয়ারি কার সাবসিডিয়ারি? মানে মাদার কোম্পানির সাবসিডিয়ারি সে। আর অ্যাসোসিয়েটটা তো আমরা বললাম, কারণ প্রথমেই ২ টা টার্ম ভালো করে বোঝার দরকার যে অ্যাসোসিয়েট। আমরা অনেক সময় বলি যে এটা আমার অ্যাসোসিয়েট কোম্পানি, এটা আমার সাবসিডিয়ারি কোম্পানি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম হচ্ছে সেলসটা যেহেতু আমার আনতে হবে, সেটা হচ্ছে আমাদের ২ জায়গা থেকে হচ্ছে সেলসটা আমাকে আনতে হবে। কারণ যেহেতু আমার হচ্ছে সাবসিডিয়ারি, এখানে কিন্তু দেখাচ্ছে আপনি যদি এখানে আমরা কনসোলিডেটেড পিএল এ যাই, এখানে যদি আমরা দেখি যে আমরা যদি এই নোটটাতে যাই, নোটটাতে গেলে এখানে ২ টা কোম্পানি একসাথে করা। তবে আপনাকে এটা খেয়াল রাখতে হয়, আপনার মাদার কোম্পানির ডাটাগুলো হচ্ছে ডিটেইলস আসবে। আর সাবসিডিয়ারি কোম্পানির হচ্ছে একদম অ্যামাউন্টটা চলে আসবে, ব্রেকআপ থাকবে না। যেমন যদি আপনি কস্ট অফ গুডস সোল্ড দেখেন, খেয়াল করেন, কস্ট অফ গুডস সোল্ড এখানে ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, পারচেজ ইন দ্য ইয়ার, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, এই সবগুলো হচ্ছে মাদার কোম্পানি। মেটেরিয়াল কনজিউম। তাহলে মাদার কোম্পানির এই সবগুলো জিনিস এসে একদম শেষে গিয়ে দেখবেন এই যে কনসোলিডেটেড কস্টের ক্ষেত্রে, কস্ট অফ সোল্ড এর ক্ষেত্রে সিস্টার কনসার্ট মানে কনসার্ট এটা হচ্ছে একদম নেট অ্যামাউন্টটা চলে আসছে। এটার কোনো ক্যালকুলেশন নাই। তার মানে আপনি হচ্ছে ক্যালকুলেশন দেখাবেন কিভাবে? ক্যালকুলেশন অবশ্যই দেখাইতে হবে হচ্ছে মাদার কোম্পানি। তাহলে আমরা যদি এটা প্রথম পার্টটাতে গেলাম, প্রথম পার্টে যাওয়ার পর সবচেয়ে যেটা কস্ট অফ গুডস সোল্ড, এটা সম্পর্কে কেউ কিছু বলেন? কস্ট অফ গুডস সোল্ড এটা কিভাবে তো ক্যালকুলেট বিক্রিত করতে হয়? পণ্যের ব্যয়। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি ওই বিক্রির এগেইনস্টে আমার কত টাকা কস্টিং হয়েছে, মেইনলি হচ্ছে কস্ট অফ সেলস। এটা হ্যাঁ, এটার পার্ট কয়টা? এটা এটা ওপেনিং অনেক ইনভেন্টরি প্লাস হইতেছে কি আপনার পারচেজ মাইনাস হইছে পারচেজ রিটার্ন, তারপর ওয়েজেস থাকবে, ওয়েজেস থাকবে, ওই ওয়েজেস থাকবে, ওয়েজেস এটা আপনার হচ্ছে ফ্যাক্টরি টোটাল। ওয়েজেস থাকে, এমনিতে নরমালি তো ফ্যাক্টরি এক্সপেন্স থাকবে, মানে গ্যাস, ফ্যাক্টরি ওয়াইজ যেটা যায় আর ফ্যাক্টরি কি। সম্পর্কে ফ্যাক্টরি বা এই প্রোডাক্টের সাথে সরাসরি যদি কোনো ওয়েজেস থাকে, এমনিতে নরমালি যদি কোনো ওয়েজেস হয় সেটা আসবে না বোধহয়। মানে আলটিমেট হবে হলো আপনার র মেটেরিয়াল কনজিউম, ওয়াইজেস যেটা ফ্যাক্টরি ওভারহেড, তারপরে আপনার হবে প্লাস ওপেনিং ওয়ার্কিং প্রসেস মাইনাস ক্লোজিং ওয়ার্কিং প্রসেস, ওপেনিং আপনার ফিনিশ গুডস মাইনাস ক্লোজিং ফিনিশ গুডস, আলটিমেট রাইট। ফ্যাক্টর যেটা আসবে ফিনিশিং এ কস্ট অফ গুডস। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম, কারণ সানুল ভাই যেটা বললো, র মেটেরিয়ালস টা কিন্তু আমাদের ছোটখাটো কথা করে বাদ, মানে র মেটেরিয়ালস এ আমাদের ৩ টা পার্ট থাকে। একটা হচ্ছে একদম র মেটেরিয়ালস, একটা কি সেমি ফিনিশ গুডস এ থাকে, আর একটা হচ্ছে ফিনিশ গুডস থাকে। এই সবগুলোর কিন্তু ওপেনিং ক্লোজিং থাকে। এই জিনিসটা মাথায় রাখতে হয়। যেমন এখানে আমরা প্রথমে পাইলাম হচ্ছে র মেটেরিয়ালস এর ওপেনিং স্টক, তারপর র মেটেরিয়াল যতটুকু পারচেজ করছে এটা, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, তারপর এটা। এটা করার পর যেহেতু হচ্ছে র মেটেরিয়ালস এর সাথে ডিরেক্টলি কনভার্সন কস্টটা হচ্ছে জড়িত, তাই এটাকে এই পোর্শনে রাখা হয়েছে। তাহলে এখানে শুধু স্যালারি বা এরকম বললে শেষ হবে না আসলে। আপনার হচ্ছে ডিরেক্টলি প্রোডাকশনের জন্য যে খরচগুলা হচ্ছে ইনভলভমেন্ট আছে, সবগুলাকে হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড বলি। ফ্যাক্টরি ওভারহেড মূলত সবটা এখানে কনভার্সন কস্ট হিসেবে আসবে। সেই হিসেবে আপনি দেখেন স্যালারি থেকে শুরু করে ইলেকট্রিসিটি, কেয়ারিং, মেইনটেনেন্স, গ্যাস, ডেপ্রিসিয়েশন, ফেস্টিভ্যাল বোনাস, যা আছে ফ্যাক্টরি রিলেটেড, মূলত ফ্যাক্টরি কস্ট। এটা করার মেইন হচ্ছে পর ডাইরেক্ট কস্ট যেগুলো সেগুলো আসবে আর কি। রাইট, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট কস্ট।
মানে দ্য কস্ট হুইচ ইজ ডিরেক্টলি ইনভলভ ইন প্রোডাকশন, সবগুলো হচ্ছে টোটাল এখানে চলে আসছে। এটা আসার পর তখন কিন্তু আমাদের আরেকটা জিনিস চলে আসতেছে কি, ম্যানুফ্যাকচার। এটা আমরা যখন পেলাম যে ম্যানুফ্যাকচারিং এ, তখন আমার ফিনিশ গুডস। এখানে কিন্তু আমাদের সেম ফিনিশ গুডস দেখানো হয় নাই। অবশ্যই অনেক প্রতিষ্ঠানে সেম ফিনিশ গুডস যেগুলো থাকবে এদেরও ওপেনিং থাকবে, ক্লোজিং থাকবে। তখন কিন্তু আমাদের এই পোরশনের আগে মানে এই অংশতে আমাদের ওইটা তখন এড করে নিতে হবে। তারপর আমাদের কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার। এই সবগুলো যোগ বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে কি আমার কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা যতটা সহজে বললাম, এতটা কি সহজে কি এই জিনিসটা করা যায়? মানে কারো কোনো প্রসেস নিয়ে আপনারা বলতে পারেন যারা কাজ করেন, মানে আমরা কিভাবে এই মানে কস্ট অফ গুডস সোল্ড টা প্রসিডিউরটা করি? এটা তো সম্ভবত ওয়েটেড এভারেজ মেথডে করা লাগে সম্ভবত। আমরা করি হলো ফিফুতে, হ্যাঁ, ভ্যালুয়েশন করে ফিফুতে আপনার ভ্যালুয়েশনটা করে তারপরে আপনার যেটা থাকে ওই ভ্যালুয়েশন সিস্টেমে আমরা এখান থেকে অনেকে ফিফোতে করে আর নাহলে ওয়েটেড এভারেজে করে, সহজ করার জন্য কিভাবে ওয়েটেড এভারেজ করে? করে। সেমি ফিনিশ গুডস টাই কিভাবে করে? ফিনিশ গুডসটা হলো আমার ওপেনিং কত আছে, আপনার কি প্রোডাকশন হয়েছে, হ্যাঁ, আবার আমি কি আপনার ফিনিশ গুডসে ট্রান্সফার করে দিলাম, আমার আমার ইয়াতে কতটুকু আছে ওইটি যেটা থাকে ওইটার ভ্যালুয়েশন করি আমি। এখন আপনারা মানে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কাজ করে রিয়াল চ্যালেঞ্জটা দেখছেন যে আসলে এটা এস্টিমেট করাটা কতটা ডিফিকাল্ট? অনেক ডিফিকাল্ট। আপনার ওয়ার্কিং প্রসেসে যেটা ওইটা একটু এস্টিমেট করা একটু সো ডিফিকাল্ট, এখানে অনেক ক্যালকুলেশন করতে হয়, ফিজিক্যাল অনেক ওয়ার্কিং প্রসেসের ব্যাপার আছে। হ্যাঁ, আমরা WIP-টা কঠিন আছে। অ্যাকাউন্টস এর তো অনেকে জাস্ট আমরা ধরেন র মেটেরিয়ালস এর ডাটাটা আপনি স্টোর থেকে যদি হিসাব করে ইজিলি পেলেন। সিমিলার আপনি যখন ফিনিশড গুডস এটাও আপনি স্টোর থেকে পাইলেন। কারণ এটা তো যেটা সেম ফিনিশ এগুলো হচ্ছে সেকশনে থাকে। তো তখন দেখা যায় এটাকে খুঁজে বের করা, খুঁজে বের করে এস্টিমেট করা। কারণ আপনাকে ধরেন পাইলেন যেখানে এইটা আছে, এটার আবার কস্টিং করতে হচ্ছে না? তো এটা আসলে অনেকটাই মানে ছোট্ট একটা কথা হইলে হবে। কস্ট অফ গুডস হলে কিন্তু এটা বের করা আসলেই কঠিন। এবার ধরেন আপনি যদি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে যান, ম্যানুফ্যাকচারিং এ মনে করেন আপনি সবগুলা জিনিস মোটামুটি সেকশন ওয়াইজ ভাবুন আমি একটু ক্লাস করতেছি। কিন্তু আপনি যখন ম্যানুফ্যাকচারিং এর বাইরে কোনো ইন্ডাস্ট্রিতে যান, তখন ধরেন এটা আপনি কিভাবে এস্টিমেটটা করবেন? কারণ আপনার আর তখন তো আর ওয়ার্কিং প্রসেসটা আসবে না, সরাসরি ফিনিশ গুডস থেকে ফিনিশ গুডসে চলে যাবে। কিন্তু ওয়ার্কিং প্রগ্রেস ছাড়া কি কোনো প্রোডাকশন বা সেবা দেওয়া যায়? সার্ভিসের ক্ষেত্রে কি ইয়া হয় মানে না, সার্ভিস হবে না। আপনি ধরেন রিয়াল এস্টেট এর কথা ধরেন। উনারা কি ওয়ার্ক ইন প্রগ্রেস দিয়ে সেবা দিচ্ছে না? এটা সার্ভিস না? রাইট রাইট রাইট। তখন এটা মনে করেন কতটুকু ডিফিকাল্ট? কারণ যারা হচ্ছে এইসব ফিল্ডে আমরা মানে বিভিন্ন ফিল্ডে কাজ করি, আমরা জানি যে আসলে টু মাচ চ্যালেঞ্জিং। কারণ এটা আসলে রিয়েল এস্টেটে ভাইয়া অনেক চ্যালেঞ্জিং, এখানে ভ্যালুয়েশনটা করা চ্যালেঞ্জিং, মানে কি এটা সো টাফ। আপনি চাইলেও মানে অ্যাকচুয়াল বেসিসে একটা এফএস দাঁড় করাইতে পারবেন না। মানে এমন ডিফিকাল্টি ফেস করতে হয়। তবে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এই ধরনের ডিফিকাল্টি অনেক কম। কারণ আমরা ধরেন আমি যেটা করতাম কস্ট অফ গুডস মানে আমরা সেকশন ওয়াইজ যেতাম। ধরেন সেকশন আসে ৫০ টা ২০ টা। তো সেকশনে গিয়ে আমরা এটাকে এস্টিমেট করতাম যেহেতু প্রোডাকশন দাঁড়ানো থাকলে যে এটা মান্থ এন্ড এ গিয়ে তখন যেটা হইতো যে এই প্রোডাক্ট এত আইটেম এত কোয়ান্টিটি আছে। তখন এটা আমরা সেম মানে ফিনিশ গুডস এর যে কস্টিং এই অনুসারে একটা এস্টিমেট করে তখন হচ্ছে একটা অবশ্যই মানে নিয়ার টু কাছাকাছি যাওয়া মানে একদম ফাইনালাইজ করা যায় না যেহেতু এটা অন প্রসেস এ থাকে। তখন গিয়ে হচ্ছে আমাদের এটা নিয়ে আসতে হয়। আর এটা যেটা সমস্যা, এটা এস্টিমেট করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি খেয়াল করেন দেখবেন, একটা প্রোডাক্ট মানে প্রতিষ্ঠানের মোর দ্যান 70% অথবা 60% এর উপরে থাকে কস্ট অফ গুডস সোল্ড। তো সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটা ইমপ্যাক্ট ফেলে। আমরা যদি এটারও আমরা যদি দেখি কস্ট অফ গুডস সোল্ড এর যে পার্সেন্টেজটা যদি আমরা দেখি, সেলস এর পার্সেন্টেজটা আপনি দেখলেই এটা আমরা বুঝে যাব যে এটা কেন গুরুত্বপূর্ণ আমরা যদি এফএস নির্ণয় করতে চাই। তো আমরা যদি এখানে কত চলে আসতেছে? টার্নওভার এর কত দেখাচ্ছে? মানে দেখেন এটা ১০২% হয়ে গেছে। তার মানে কি লস হয়ে গেছে। কস্ট অফ গুডস সোল্ড এর পরিমাণটা মানে তার টার্নওভার থেকে অনেক বেশি। এখন এটা যদি পিউরলি এস্টিমেট না করা যায়, ভাই জিপি কি কখনো নেগেটিভ হয়? তাহলে খুব রিস্ক না ভাই, এটা কি হয়? এটা কেন হইছে?
এটা হওয়ার কারণ হচ্ছে আপনি কিন্তু রিয়াল সেন্স এ এটা এরকম হবে না। কারণ ওই যে এস্টিমেট করাতে ভুল করছে বা এস্টিমেট করাটাতে যদি আপনি ফিয়ার না থাকেন, ধরেন অ্যাকাউন্টস এ আপনি ধরেন কস্টিং এর জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, তো আপনি কি করলেন? যে যেমন বলছে এরকমই আপনি করে ফেললেন। কিন্তু আপনি হ্যাঁ, যখন রাইট। কস্টিং এর সেন্স এ গেলেন, আমি নিজে দেখছি এসডিএম, জিএম এর সাথে যখন যেহেতু আমার কস্টিং এর এক্সপেরিয়েন্স আমার ক্যারিয়ারের শুরুতে। তোমাদের স্টোর থেকে যে একটা ডাটা দিছে এটা এস্টিমেট করলো। কিন্তু এই এনালাইসিস গুলোতে আসতেছে না। দেখেন এই সিনারিটা কি হয়ে গেছে? মানে আমার সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বেশি হয়ে গেছে। তো আল্টিমেট এরকম সিনারি হওয়ার কথা না। তাহলে আমার ব্যবসা করে লাভ কি? কস্ট অফ গুডস সোল্ড এরকম হইতে পারে না। কারণ আমার বেসই 0। হ্যাঁ? তখন এইটাতে মানে আমরা এরকম সিনারি রাখবো না। কারণ এটা abnormal সিনারি। কিন্তু আসলে আ এরকম হওয়ার কথা না। এটার সাথে আমরা আর কি করলাম? ৩০ কোটি টাকা এড করে দিলাম। ৩০ কোটি না দেই, ১০ কোটি টাকা এড দেই। কারণ আমি এগুলো রাসেল ভাই আপনি যে ফিগার বসাইছেন, হ্যাঁ? হুম, হুম। এই ফিগারে তো আপনার কস্টিং এর লোকই লাগবে। ঠিক না? প্রতিষ্ঠান চালাইতে গেলে। হ্যাঁ, অবশ্যই। এটা এই কারণে তো আমি এটা সিলেকশন রাখছি। যে এটা আসলেই too much difficult. হুম। ম্যানুফ্যাকচারিং এ আপনার কস্টিং এর লুক ছাড়া আসলে সম্ভব না। না এটা দেখা যায় আপনি কোনভাবে হচ্ছে পারবেন না। না হচ্ছে মেনু ওই প্রতিষ্ঠানের ক্যাটেগরি অনুসারে অনেকগুলো ভিন্ন করে। তো ভিন্নতা হিসাবে দেখা যায় আ এইগুলা চলে আসে এখানে। তো আচ্ছা যাই হোক আমরা জাস্ট দেখানোর জন্য রাখছি। অ্যাকচুয়াল ফিগার কিছু মডিফাই করা হইছে। তো এটা আমাদের গেল। কস্ট অফ গুডস সোল্ড টা ম্যানুফ্যাকচারিং এর জন্য আসলেই অনেক চ্যালেঞ্জিং তাই অনেকগুলা কথা বললাম। কারণ আপনি যত সহজে চোখে দেখবেন তত সহজে এটা করা যায় না। তারপর হচ্ছে আমরা যদি আরেকটা জিনিস এই সম্পর্কে বলি, মানে আরো একটা চ্যালেঞ্জিং আমি এটা বলতেছি, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস। এইটা যে কতটা চ্যালেঞ্জিং আপনি যদি ডিফারেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করেন, হোক সেটা ম্যানুফ্যাকচারিং, হোক সেটা আ সার্ভিস যেটা রিয়াল এস্টেট হোক, এরকম মানে কস্ট অফ গুডস সোল্ড এর যেমন ডিফিকাল্ট, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রগ্রেস এর ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট এটা বলতে পারেন? এইটা কি এই যে ক্যাপিটাল কত ইন্ট্রোডিউস করবেন মানে ক্যাপিটাল কত খরচ করবেন? কারণ ওয়ার্ক ইন প্রগ্রেস জিনিসটা কি? যেটা হচ্ছে আমার চলতেছে আরকি। এটা এখনো আমার ক্যাপিটালাইজ হয় নাই। হুম, হুম। রাইট? ওয়ার্কিং এ আছে আরকি। ওয়ার্কিং এ আছে। এটা আমার অ্যাসেট হবে। কিন্তু এখানে সবচেয়ে সেনসিটিভ ব্যাপার হচ্ছে ট্যাক্স এর ক্ষেত্রে। এই যে ধরেন আপনি কি করছেন? কস্ট ইনকার ডিউরিং দ্যা ইয়ার কত করছেন? এইটা ধরেন ২২ কোটি টাকা করছেন। এই ২২ কোটি টাকার ট্যাক্স এবং ভ্যাট কমপ্লায়েন্স করছেন কিনা? আপনি জাস্ট এখানে একটা ফিগার দিছেন। মানে মানে মূলত ট্রিকি পয়েন্ট গুলো নিয়ে আলোচনা করতেছি যেগুলা এভেইলেবল না। তো এইখানের জায়গাটাতে আপনি এই জিনিসটা যদি এনশিওর না করেন, তাহলে ঘটনাটা কি হবে? এইটা জিনিসটাই আপনি আটকা পড়বেন। এখন আমরা তো জাস্ট হচ্ছে এফএসএ টা দেখি যে এখানে দিছে। কিন্তু এটা আমার কি করতে হবে? আমরা যারা ভ্যাট ট্যাক্স এর নিয়ে কাজ করি বা ডকুমেন্টেশন করি বা তখন হচ্ছে আমাদের এই জিনিসটা ব্রেকআপ টা দরকার। যে এটা কোন জায়গা থেকে আসছে। তার জন্য আমরা লেজার দরকার, লেজার এগেইনস্ট এ সাপোর্টিং দরকার। ট্যাক্স ভ্যাট কমপ্লায়েন্স হইছে কিনা সেটা দরকার। কারণ এইটা যদি আপনার এটাতে যদি আপনি ধরেন ট্যাক্স এর কাছে ধরেন, তাহলে ৫% ই ট্যাক্স ধরেন। তো যদি ৫% ভিডিওস আপনি এটাকে এপ্লাই করেন, তাহলে ঘটনাটা কি আসতেছে? কত আসলো? ৩ টা ১,১৪,০০,০০০ টাকা কিন্তু এখানে। বুঝছেন তো? তো এখানে কি বলল? The work in progress process represent the ongoing construction cost of the factory building. তো এইটা দিয়ে কিন্তু আপনি আসলে পার পাবেন না। কারণ ওয়ার্ক ইন প্রগ্রেস যদি আপনি বলেন যে কনস্ট্রাকশন ফ্যাক্টরি বিল্ডিং, তো কনস্ট্রাকশন এ যদি আবার ঢুকেন মানে একটু ডিপ থিংকিং করেন, তো কনস্ট্রাকশন এ যদি আপনি কত কিছু দিছেন, সাপ্লায়ার ব্যবহার করতে হচ্ছে না? ইট, সিমেন্ট, বালি সবগুলো হচ্ছে না? তাহলে হচ্ছে ট্যাক্স ব্যাটার একটা বড় একটা কমপ্লায়েন্স ইস্যুটা এখানে চলে আসে। যাই হোক এটা নিয়ে আরো আমাদের সামনে কথা বলব। তো এটা আমার গেল। তাহলে দেখা যায় এটা আমার আমি একটু লাভই দিয়ে দেই। কারণ আমার দেখতেও ভালো লাগতেছে না। প্রতিষ্ঠান লাভ না করলে তো এমনিও ভালো লাগে না। রাসেল ভাই একটা কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ, বলেন। আচ্ছা, যে আমরা যে কস্ট অফ গুডস সোল্ড করলাম, হ্যাঁ?
আমি ওদিন একটা অ্যাকাউন্ট দেখতেছিলাম, ওইখানে ভাই ও ইনভেন্টরিতে আপনার প্যাকিং ম্যাটেরিয়াল দেখাইছে, স্পেয়ার পার্টস দেখাইছে, সে কনজাম্পশনটা পিএল এ আপনার পরে ফাইন্ডিং করে আমি পাইলাম সে কি করছে জানেন, প্যাকিং ম্যাটেরিয়াল যেটা সে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন যে এক্সপেন্সটা প্যাকিং এক্সপেন্স ওইখানে দেখাইছে, আর স্পেয়ার পার্টস এর কনজাম্পশনটা সে দেখাচ্ছে হলো মেশিন মেনটেনেন্সে। তো এখন আমার কোশ্চেনটা হলো, সে ইনভেন্টরিতে দেখাচ্ছে তার প্যাকিং ম্যাটেরিয়াল আছে এত, স্পেয়ার পার্টস আছে এত, কিন্তু সে কনজাম্পশনে পিএল এর ক্ষেত্রে সে দেখাচ্ছে তার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা ফ্যাক্টরি ওভারহেড, আরেক জায়গায় দেখাচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। আসলে এটা কি প্রপার ওয়েতে জিনিসটা হচ্ছে ভাই? বিজনেসের নেচারটা কি? বিজনেস হলো এটা একটা প্লাস্টিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি, হ্যাঁ। হুম। এখন জিনিসটা কি মানে প্রপার কমপ্লায়েন্স মেনটেন হচ্ছে? আমি আসলে জিনিসটা আমি পরে কোশ্চেন করলাম, ভাই আপনি যেহেতু এখানে ইনভেন্টরিতে দেখাচ্ছেন তাহলে তো আপনার নিশ্চয়ই এই দুইটা আইটেম সিওজিএস এ যাবে। কয় না এটা যাবে না, এটা যাবে না, এটা আপনার ওইখানে আমি এটা দেখাই দিছি। তো এটা কি আসলে প্রপার ভাবে হচ্ছে কিনা ভাই? আচ্ছা, এটা একটু আবার বলেন তো, শুরু দিকে আমি স্কিপ করে আচ্ছা ফেলছি। আচ্ছা আমি একটু বলি, জিনিসটা ঘটছে হলো সে ইনভেন্টরিতে আপনার প্যাকিং মেটেরিয়াল দেখাচ্ছে আর স্পেয়ার পার্টস দেখাচ্ছে। হুম। তো হুম। সাপোজ ধরেন লেটসে সে 23-24 দেখাচ্ছে একটা সামহাও একটা আইটেম এটা আমার ইনভেন্টরি আছে, সে যখন পরবর্তী ইয়ারে 24-25 অ্যাকাউন্টস করতে যাবে 25-26, তখন যে কনজাম্পশনটা হয়েছে ওই প্যাকিং মেটেরিয়ালের যে কনজাম্পশনটা সে সিওজিএস এ না দেখায়া সে দেখাচ্ছে কোথায়, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে। আর আপনার স্পেয়ার পার্টস এর যে কনজাম্পশনটা সে দেখাচ্ছে মেশিন মেনটেনেন্সে, ফ্যাক্টরি ওভারহেডে। এখন আমার কোশ্চেনটা ছিল, আপনি ইনভেন্টরি দেখাচ্ছেন, হ্যাঁ ইনভেন্টরি দেখাচ্ছেন, আপনার কারেন্ট অ্যাসেট দেখাচ্ছেন, স্পেয়ার পার্টস প্যাকিং ম্যাটেরিয়াল, কিন্তু আপনি সিওজিএস এ না দেখায় আপনি এটা ওভারহেডে আর ইয়াতে দেখাচ্ছেন সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে। জিনিসটা কোনটা? কি হচ্ছে? প্যাকিং ম্যাটেরিয়াল। ভাই হ্যাঁ হ্যাঁ জি। এখন প্যাকিং ম্যাটেরিয়ালের ও কোন ধরন বলছে? ধরুন হলো আপনার কার্টন ধরেন যে কার্টন হয় না বিভিন্ন 7 আপ পেপসি যে কার্টন গুলো আপনার ডেলিভারি হয় ওইগুলো। এখন ওই অজু চিন্তা করে হচ্ছে কার্টুনটা হচ্ছে মানে প্রোডাক্টের সাথে যেহেতু প্যাকিং ম্যাটেরিয়াল মানে উৎপত্তিভাবে জড়িত, মানে যেটাকে ডিরেক্ট কস্টই বলা যায়। এখন সে এটাতে আসলে দেওয়া উচিত ছিল, কারণ সেলিংস এন্ড ডিস্ট্রিবিউশনের পার্টটা হচ্ছে যখন আমাদের প্রোডাক্ট কমপ্লিট হয়ে যায়, ফিনিশ হয়ে যায়, স্টোর মানে সব প্যাকেজিং হয়ে যায়, তখন হচ্ছে আমাদের সেলিংস এন্ড ডিস্ট্রিবিউশনের পার্ট আসে। তো তখন ও যদি মনে করে যে মানে প্যাকিং ছাড়া প্রোডাক্টটা রেখে দিবে সেলিং করলে, মানে এটা আসলে হয় না। এটা কিছু ম্যাটেরিয়াল যেটা হচ্ছে যে একদম প্যাকেজিং সবকিছু হয়ে গেছে, তারপরে এক্সট্রা কিছু প্যাকিং লাগতেছে, মানে তখন ওটাকে সেলিং এর সাথে করতে পারতো। যেমন চট্টগ্রামে যদি আমরা একটা প্রোডাক্ট পাঠাই, মানে আমার প্যাকেজিং যদি চট্টগ্রামে হয়, চট্টগ্রামে পাঠালে দেখা যায় আমি একটা কার্টন বা নরমাল একটা কার্টন দিয়ে ডেলিভারি করতে পারলাম। কিন্তু যদি আমি এখন রাজশাহী দেই বা আরো দূরে দেই, তখন দেখা যায় আমার ডাবল প্যাকিংটা রাখতে পারে। যেমন আমার একটা প্রোডাক্ট এরকম হইতো, আমরা চট্টগ্রাম ধরেন একটা প্রোডাক্ট পলি দিয়ে ডেলিভারি দিচ্ছি, মানে পলি দিতে পারছি কারণ এটা আমার কাছে। কিন্তু যখনই আমি প্রোডাক্টটা উত্তরবঙ্গে দিচ্ছি, তখন দেখা যায় সেখানে আমি পলি দিচ্ছি, তারপর আবার মাস্টার কার্টন দিচ্ছি। তো তখনও যদি আমি এটাকে মাস্টার কার্টনকে যদি বলি প্যাকিং এন্ড ডিস্ট্রিবিউশন, যেটা সেলিং এন্ড ডিস্ট্রিবিউশনে যাবে, সেটাও অযৌক্তিক। কারণ পুরো জিনিসটা হচ্ছে আমার প্যাকিং এর সাথে জড়িত, যেটা আমার প্রোডাক্টে ডেকে রাখা বা ওখানে। তো সেই হিসেবে ওই টাকা দেখাতে পারবে, কারণ ও তো সেলিং ডিস্ট্রিবিউশন নিয়ে কোনো বেনিফিট পাচ্ছে এরকম না, বরং এখানে দেখাটাই ভালো। আর সেই এখন এখন আমার একটা কোশ্চেন আছে, এই প্যাকেজিংটা কি উনি প্রোডাকশন করে? উনি করুক বা না করুক, প্রোডাকশন করে না, ওটা উনি আউটসোর্সিং করে আউটসোর্সিং করে না, এর জন্য উনি সেলস এন্ড ডিস্ট্রিবিউশনে দেখায়, কারণ হইতেছে যখন প্রোডাক্টটা ডেলিভারি যায় তখন এইটা প্যাকেজিং করে তারপর পাঠায়। কারণ এটা তো এখানে শেষ নয়, ও ব্যাট প্র্যাকটিস করতেছে না, ব্যাটে সে এটা তো রিবেট নিবে, মানে তার ম্যাটেরিয়াল হিসাবে সে যখন সেলিং ডিস্ট্রিবিউশন দিচ্ছে তখন সে রিবেট নিতে পারবে না। না, সেটা পারবে না। তো এটা কমন সেন্স না, কারণ এটা ম্যাটেরিয়াল আপনাকে কেন এটা উপকরণ বলতেছে, ব্যাটের ভাষায় এটা উপকরণ। তো উপকরণ হইলে আপনি স্পষ্ট হচ্ছে 2 আর 18 কথা বলে দিছে, মোড়কজাতকরণ হচ্ছে এটা উপকরণ। তো আপনি কেন এটা টেনে মেনে উপকরণ থেকে বের করবেন, মানে অ্যাডভান্টেজ তো আমি দেখতেছি না। ভাই আমার কোশ্চেনটা ছিল কি,
ইনভেন্টরির আইটেম আমরা যে কনজাম্পশনটা এটা পিএল এ কি সিইউজিএস এ না দেখায় কি আমরা অন্য কোনো জায়গায় এক্সপেন্স দেখাইতে পারবো? এটা হলো আমার মেন পয়েন্টটা ছিল। ভাই আপনি একটা যে আজকে আমাদের একটা সিলি বিষয় নিয়ে সেটা মানে খুব ডিসকাশন হয়ে গেছে। যখন আমরা প্রবলেম ফেস করি ১ম এ আইএফআরএস অনুসারে এটা দেখি কোথায় যাওয়া উচিত। আপনি তো খরচ বাদ দিলে সব জায়গায় দেখাচ্ছেন। মানে খরচ বাদ দিলে পিএল বাই করতে পারছেন। কিন্তু কোনটা কোন জায়গায় নিবেন এটাই তো আপনার অ্যাকাউন্টস এর পারফরম্যান্স বা এক্সপার্টাইজ। তো রাইট। সেই আমি তখন ওনাকে কোশ্চেন করলাম। এখন উনি আমাকে কি বলতেছে জানেন? আমি অ্যাকাউন্টস মিলাই দিছি, মিলাই দিলে হইলো। সমস্যা ভাই নাই। এটা নিতে আপনার হতো। আপনি তো রেভিনিউ দেখান নাই। তাহলে না মিলতো। এটা আপনি লস খরচই দেখাচ্ছেন। তো এক্সপেন্স যেখানে দেখান মিলবে। রাইট, রাইট। তো এটা এটা উনার আইএফআরএস 2 অবশ্যই অনুযায়ী চেক করতে হবে। হ্যাঁ, এইটাও আমার বস বইটা বাসায় রেখে আসছি। তাও খুঁজে বাই এই, করছে যে আমার আমি তো আইফারস আমি তো ওই যে আইএফআরএস এর আরেকটা কোর্স করি রাসেল ভাই, হ্যাঁ? তো আমি ওই যে এফসি এর শফিকুল আলম আপনি চিনবেন স্যার। হ্যাঁ, স্যারকে আমি হ্যাঁ। প্রশ্ন শফিকুল খান। করছিলাম। হ্যাঁ, শফিকুল স্যার। আমি উনার ক্লাস করি। তো স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম, হ্যাঁ? তখন স্যার বলতেছে ইনভেন্টরির আইটেম তুমি যদি ইনভেন্টরি দেখাও 100% এটা সিইউজি তে দেখাইতে হবে। তুমি অন্য কোথাও এক্সপেন্স দেখানোর কোনো সুযোগ নাই। হুম, হুম, হুম। হ্যাঁ? এটা এটা আইএস শিওর। এটা আইএস আপনার 2 অনুযায়ী। হুম। হুম। হ্যাঁ? তো এখন আমি ওইটাই বললাম আপনার স্যার তো মানে উনি তো এবার দেখা যায় কয়টা উনি ভুল করতেছে। উনি যদি এটা অ্যাজ পার কমপ্লায়েন্স উনার মেইনটেইন হচ্ছে না। এখন উনি কি ইনভেন্টরি আইটেম হিসেবে কি উনি কি এটা ট্রিট করতেছে কিনা বা কোম্পানি ট্রিট করতেছে কিনা সেটাও তো একটা ইস্যু। মৃধা ভাই যে উনি বাইরে হলো থেকে আর যেহেতু আউটসোর্সিং করতেছে, না এখন আউটসোর্সিং আমার করতেছে দেখে সে সম্ভবত এটা ইনভেন্টরি হিসেবে করছে কিনা সেটাও তো একটা ভাই বিষয় আছে। এখন আমি ওনার এফএস টা দেখছি। উনি ওইখানে যে প্যাকিং আইটেমটা উনি ইনভেন্টরি কারেন্ট সেটি দেখাইছে। আপনার 24-25 দেখাইছে, 23-24 দেখাইছে, বুঝছেন? কিন্তু উনি কনজাম্পশনটা বাকিগুলো আপনার র মেটেরিয়াল ওইগুলা ওনার ওইটা ঠিক আছে সিওজিতে দেখাচ্ছে। কিন্তু এই দুইটা আইটেম উনি সেপারেট দেখাচ্ছে। এটা তো না কোনো এটা অ্যাকাউন্টিং পলিসি চেঞ্জেস তো এই ধরনের কোনো ওনার ভ্যালুয়েবল কিনা আপনি পলিসি চেঞ্জ করতে গেলেও তো এটার লিগ্যাল কোনো ওয়ে থাকতে হবে। রাইট, রাইট। বা এই কারণে হচ্ছে আপনাদেরকে বলা হয় বা আমরা সবসময় বলি যে যে সকল কোম্পানিতে খুব ভালো রিসোর্স আছে ওদের এফএস গুলাকে ফলো করতে। স্পেশালি আমরা সাজেস্ট করি কি পাবলিক লিমিটেড কোম্পানি যারা আছে মানে তাদের যেমন আপনি স্কয়ারে গেলেন, আপনি লাফার সোলসিমে গেলেন। মানে এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে যারা হচ্ছে রিসোর্স ভালো। আর রেনেটা আছে যেমন ওরা গর্ব করে বলে তাদের ওনাদের মোট এমপ্লয়ি প্রায় 14% নাকি চার্টার্ড অ্যাকাউন্টেন্টই আছে। সেই তুলনায় কস্ট অ্যাকাউন্টেন্টও আছে। তো উনাদের কাজটা যেরকম দাঁড়াবে, আপনি অন্য জায়গায় গেলে আপনি মনে করেন আমরা অনেক সময় বলি যে ছাগল দিয়ে হাল চাষ করা। কাজ হচ্ছে কিন্তু আসলে ২ জনের চিন্তা ভাবনার একটা যেমন আজকেও এই যে ক্লায়েন্টের কথা বলতেছিলাম। একটা এফএস মানে ডিবিসি করে দিচ্ছে একজনের ধরেন ৳৫ দিয়ে। আমি বললাম সেটা আ আমি ওই করে দিলে সেটা লাগবে ৳৮। এবং সে আমাকে বারবার প্রশ্ন করতেছে, "আপনার এটা কেন ৳৮ লাগবে? আরেকজন তো আমার ৳৫ করে দিচ্ছে।" তাই আমি বললাম, আমি বুঝাইতে পারি না। কারণ আপনি যখন একটা সেম একটা অডিট রিপোর্ট নিয়ে ইয়াতে যাবেন, টপ ক্যাটেগরি A ক্যাটেগরি একটা ফার্ম থেকে করাবেন অথবা সি ক্যাটেগরি একটা ফার্মে যাবেন। অবশ্যই পার্থক্য। কেন পার্থক্য? কারণ ওখানে রিসোর্স এর একটা ব্যাপার থাকে। এক নাবিন যেভাবে করে করবে, আরেকজন একটা সি ক্যাটেগরির ফার্ম ওরকম করবে না। তো এইজন্যই আসলে যে জায়গায় দেন খরচ দেখালে তো আপনার প্রফিট এন্ড লস তো ওকে হয়ে গেছে। এখন আপনি প্রপার জায়গায় ট্রিটমেন্ট না করতে পারলে সেটা তো আপনার রিসোর্স এর ঘাটতি। আচ্ছা রাসেল ভাই আরেকটা জিনিস উনি এই যে ফিফুর মাধ্যমে উনি করে, হ্যাঁ? ফিফুর দিয়ে আপনার ভ্যালুয়েশন করে ইনভেন্টরি। এখন আপনার সেমি ফিনিশ গুডস, ফিনিশ গুডস, হ্যাঁ? আপনার র মেটেরিয়াল যে ভ্যালুয়েশনটা করে, হ্যাঁ? আমি দেখলাম সব জায়গায় ঠিক আছে কস্টিং বেজ উনি করে। কিন্তু ফিনিশ গুডস এর ক্ষেত্রে উনি যখন ভ্যালুয়েশনটা প্রাইসটা দেয়, সেলিং প্রাইস, উনি প্রফিট এড করে যে সেলিং প্রাইসটা আছে না উনি এইটা এড করে ভ্যালুয়েশন করে। এটা কি ভাই ট্রু? এটা কি অ্যাজ পার কমপ্লায়েন্স হয়? তো এটাও আমি শফিকুল স্যারকে জিজ্ঞেস করছি, হ্যাঁ? এটা তো হইতে পারে। না এখন স্যার যেটা বলতেছে এটা অ্যাকচুয়াল কস্ট হবে। এটা না তুমি প্রফিট এড করে তুমি ভ্যালুয়েশন করতে পারো না। উনি যদি এটা করে থাকে দ্যাট ইজ রং। মানে রাইট। ভ্যালুয়েশন এড করে তুমি যদি এটা দেখাও তোমার ও উনি অ্যাকচুয়ালি ভ্যালুয়েশন করতেছে। না ইনভেন্টরিতে সাপোজ লেটস সে আপনি একটা ইন্ট অফ ইয়ারে একটা ভ্যালু দেখান না আমার এত এত কোটি টাকা স্টক আছে, রাইট? হ্যাঁ। তো উনি ফিনিশ গুডস এর যে ভ্যালুয়েশনটা করে আমরা তো ধরেন
র মেটেরিয়াল, সেমি ফিনিশ গুডস তো অ্যাজ পার অ্যাকচুয়াল যে কস্টটা সেটাই তো আমরা ইনভেন্টরির প্রাইসটা সেট করি, তাই না? হ্যাঁ কিন্তু উনি ফিনিশ গুডস এর ক্ষেত্রে কি করে? উনি যেটা অ্যাকচুয়াল মার্কেটে সেল করে উনি ওই প্রাইসটি দেখাচ্ছে। এখন আমার ওনার কাছে কোশ্চেন হলো, ভাই আপনি তো এটা দেখাচ্ছেন, এটা তো আসলে অ্যাজ পার অ্যাকচুয়াল কস্ট আপনাকে দেখাইতে হবে। এখন ওনার আমার কাছ থেকে ফিডব্যাকটা হলো কি, উনি আমাকে বলতেছে আমরা ইনভেন্টরিটা একটু বেশি দেখাচ্ছি ডিউ টু আমাদের হেলদির জন্য। এখন আমি বলতে আপনি কমপ্লেক্স মানতেছেন না, আপনি IS2 তে তো এটা আসলে নাই। শোনেন বা শোনেন আসলে ভাই, এখানে একটা জি, ঘটনা আছে। আপনি উনি যে মেথডটা যেটা বলছে না, হ্যাঁ, জি। এইরকম কিন্তু একটা মেথড আছে। মোট এই ধরনের মেথড হচ্ছে ২টা, কিন্তু ওই মেথডটা এখন কোনো জায়গায় ইউজ হয় না। ওইটা ওই যে আপনি সেলিং প্রাইস দিয়ে যে আপনি কস্টিংটা বলছেন না, এই মেথডটাও আছে। আমি একটা বইতে আমাদের সি এর একটা বইতেই সি এর বইতেই পড়ছিলাম। কিন্তু বিদ্যার এই ভাই মেথডটা এখন ইউজ হয় না। আমি কি ফিনিশ গুডস এর ক্ষেত্রে যখন ভ্যালুয়েশনটা করব এট দ্য ইট আপনি প্রফিট সহ ধরতে পারেন। এটা একটা ব্যাপার পারি আছে। না? কিন্তু এটা এখন এই মেথড ইউজ হয় না এটা। ইউজ হয় না, রাইট। এটি হতে হ্যাঁ, পারে এই মেথড স্যার ইউজ হয় না। বলতেছে স্যার বলতেছে এটা এখন ওইরকম নাই, তো সো এটা উনি রং করতেছে। আচ্ছা, এখন আমি এড করি, আপনারা ডিসকাশন করছেন। যেহেতু আমি কস্ট অ্যাকাউন্টের মানুষও। আপনি ধরেন এখানে বলা হচ্ছে আপনাকে COGS মানে কি? কস্ট অফ গুডস সোল্ড। এটার একটা পার্ট হচ্ছে ফিনিশ গুডস। এখানে যদি আপনি সেলস ভ্যালু ধরেন তাহলে তো অ্যাকচুয়াল কস্টটা আসতেছে না। আপনি তো এখানে অবশ্যই অ্যাকচুয়াল কস্টটাই ধরবেন। নাহলে আপনি বাদ দিচ্ছেন, বেশি বাদ দিচ্ছেন না? তো বেশি বাদ যদি দেন তাহলে তো প্রফিট বেশি হয়ে যাচ্ছে। তাহলে তো ফেক প্রফিট হচ্ছে। সেলস হলে না আপনি সেলস ভ্যালু নিবেন। রাইট, অথবা রাইট। আপনার যদি সেপারেটলি কখনো যে আপনার স্টক এস্টিমেট করতে হয়, যেমন সেলস ভ্যালু অনুসারে আমাদের অন্যান্য পারপাস এ লাগে। যে অনেক সময় আমাদের দরকার বাজেটিং বা অন্যান্য পারপাস এ। তো সেইটা হচ্ছে ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি এখানে কস্টটাই বলতেছেন যে আপনি কস্টের আপনার বাড়ায় লিখলে কি এমনে, তাহলে তো কস্টই হলো না এটা। মানে কমন সেন্স আইভার্স এর কথা বাদই দেই। তো সেই না, হিসেবে এটা তো নিশ্চিতভাবেই এটা কস্টিংটাই হবে। এটা তো সিওর 100% ভাবে। তাহলে মানে আপনি প্রফিটটা এড করতেই পারবেন না কোনোভাবে। না, তাহলে উনি যে ভ্যালুয়েশনটা দেখাচ্ছে ফিনিশ গুডস এ, দ্যাট ইজ রং। ওনার যে ভ্যালুটা দেখাচ্ছে আমার এত কোটি টাকার ফিনিশ গুডস আছে, দ্যাট ইজ রং। উনি বেশি দেখাচ্ছে। আরে ভাই, এগুলো অনেকে ফেক করে অনেক কিছু নির্ভর করে না প্রফিট দেখানোর। কারণ প্রফিট বের করা তো একটা দুনিয়া চ্যালেঞ্জিং কাজ। না, এখানে হ্যাঁ, বুঝতে ফিনিশ পারছি। গুডস ওই যে প্রফিট এড করার ফলে হয় কি তার ইনভেন্টরি বেশি দেখায়। এটাই হচ্ছে মেইন ঘটনা। হ্যাঁ, এটা তো একটা বেশি টাকার ফেক। ইনভেন্টরি আছে। এটা সে এটা এই এফএস ব্যাংকে দিয়ে বলতে হবে, দেখেন আমার এত কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে আছে। তো এটা হ্যাঁ, দেখায়। আসলে এটা ট্রু না। ইনভেন্টরি যদি ও সেলস ভ্যালুতে ধরে, ইনভেন্টরি পার্সপেক্টিভ এ ঠিক আছে। সে যদি ব্যাংকে দেখায় যে আমার হচ্ছে ইনভেন্টরি এইটুকু আছে, সেটা রাইট। ইনভেন্টরি সেপারেট রিপোর্ট প্রিপেয়ার করতে পারে। কিন্তু যখনই হচ্ছে আপনি এইখানে অ্যাকচুয়াল পিএল এর প্রফিট লস বের করতে যাচ্ছেন, তখন তো আপনি এটাই ট্রিটমেন্ট করতে পারবেন না। আর ব্যাংকে হচ্ছে মূলত ডাটা হচ্ছে অডিট রিপোর্টই। তো অডিট রিপোর্ট হিসাব করতে গেলে আপনার অডিট রিপোর্ট যেভাবে করার এইটাই। তা আন্তাজে সেটা বাড়াইলে তো আর হচ্ছে না। তবে আপনি সেপারেট করে দেখাতে পারেন যে আমার কস্ট ভ্যালু এটা, আমার এস্টিমেটেড সেলস ভ্যালুটা হচ্ছে এটা। যদি আমরা সেপারেট রিপোর্ট ব্যাংকে দিতে হয়। সেটা অবশ্যই মানবে, না মানার কিছু নাই। কারণ কস্ট যেহেতু প্রোডাকশন সে জানে যে গ্রস প্রফিট বা নেট প্রফিট 30% বা 25%। তো এটা ইজিলি সে বলতে পারবে যে আমার হচ্ছে এটা এত টাকা সেলস ভ্যালু আসবে। কিন্তু এফএসসি এরকমটা আসা মানে অযৌক্তিক। ওকে, সামনে যাই। আলোচনা বেশি হয়ে যাচ্ছে। একটা কোয়েশ্চেন ঘুরপাক খাচ্ছে ভাই। আপনি সানাউল ভাইয়ের উপলক্ষে মানে উদ্দেশ্যে করে ফেলেন। না, কাউকে উদ্দেশ্য করে তো বলবো না। ওই একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আমরা যখন সবগুলো করতেছি, ওইখানে কস্ট অফ গুডস সোলস, ওপেনিং আর ফিনিশিং এগুলো বাদ যাচ্ছে কেন সিস্টেম অফ কনসার্নের ক্ষেত্রে? এটা কি কোনো রুলস এর মধ্যে নাকি সিস্টেম এরকম? বাদ যাচ্ছে না তো। সাবসিডিয়ারি কোম্পানিতে বাদ যাচ্ছে না। না না, সাবসিডিয়ারি আমরা ওখানে তো লিস্টে তো দেখাচ্ছি না, আমরা আলাদা করে আনি শুধু ইয়াটা ফিগারটা, মূল ফিগারটা দেখাচ্ছি। নো, কিন্তু ওখানে তো এটা তো আলাদা আলাদা এটা সেকশন করে দেখাচ্ছি মাদার কনসার্নের ক্ষেত্রে। ওইটা জিজ্ঞেস করলাম আর কি, এখানে কেন একদিন হচ্ছে? তো আমি আপনাকে শুরুতে বলে নিছিলাম। কারণ আপনি যখন এই ব্যক্তি অর্থাৎ H2B কনসালটেন্সি লিমিটেড হচ্ছে সিস্টার না, এটা আমরা সাবসিডিয়ারি বলবো। তো সাবসিডিয়ারি কোম্পানি। তো সাবসিডিয়ারি কোম্পানির এখানে শুধু নেটটা আসবে, কারণ ডাবল করে দেখানোর মতো স্কোপ নাই। আর আপনি যখন ডিটেলস দেখতে যাইবেন, তখন হচ্ছে এই সিমিলার অডিট রিপোর্টে যখন আপনি অ্যানুয়াল রিপোর্ট দেখবেন পাবলিক লিমিটেড স্পেশালি, আলাদা করে আবার সাবসিডিয়ারি কোম্পানির
সাবসিডি কোম্পানি ডিটেইলস রিপোর্ট আছে। এখানে মেইন হচ্ছে কি ভাই, সাবসিডি কোম্পানি আপনার একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করে, ওই স্টেটমেন্ট থেকেই এইটা তুলে নিয়ে আসে। হ্যাঁ, আমাদের ইয়ার মেইন মাদার কোম্পানির তো আপনারা নতুন করে কোনো ওর জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার দরকার নাই। এর জন্য ওইটার উপরে বিলিভ করে এখানে তৈরি নিয়ে আসে। যখন দেখা লাগে তখন ওইটাই দেখে, এইটাই সিস্টেম। হ্যাঁ, ওইটা তো হচ্ছে ওই ব্যক্তির আলাদা করে একদম এরকমই স্টেটমেন্ট আছে। ওখান থেকে ধরে নিয়ে শুধু আমরা কি করছি, ওর এখানে সকল ক্যালকুলেশন করে শুধু এই পার্টটা নিচ্ছি। আর পুরো ডিটেইলস দেখার জন্য অবশ্যই ওর জন্য রিপোর্ট আছে, ওইটা দিকে দেখতে হবে। নাহলে তো আপনি ১০ টা কোম্পানি থাকবে। ১০ টা কোম্পানি দেখায় তো ঠিক আমরা আছে, ঠিক আছে, বুঝতে পারছি। যাতে দুইটা একসাথে করলে কি অবস্থা দাঁড়ায় ওইটা দেখার জন্য। এখানে কনসলিডেটেড বলতেই তো বুঝায় এটা। হ্যাঁ, কারণ আপনি এটা একসাথে করতে পারবেন না প্রেজেন্টেশন। কারণ ২০ টা কোম্পানির কার্ড থাকতে পারে গ্রুপে। তো সেই হিসাবে শুধু নাম দিয়া সামারি আনতে খবর হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এইটুকু বাদ দেওয়ার পর আমরা পেয়ে গেলাম হচ্ছে তার একটা গ্রস প্রফিট। যেমন টার্নওভার থেকে হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই হচ্ছে গ্রস প্রফিট। এখন হচ্ছে আমাদের মূলত গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে এই অংশটা। এটা হচ্ছে কি আমাদের অপারেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এক্সপেন্স। দেখেন এখানেও মানে ভাষাগতভাবে আমরা কিন্তু অনেকে এটা সেপারেট করে দেখাই। যে অ্যাডমিনিস্ট্রেটিভ দেখায়, সেলিংটাকে সেপারেট করে দেখায় যাদের সেলিং বেসিস বেশি থাকে। এখানে একই হেডিং এ নিয়ে আসার কারণ হচ্ছে এখানে ঐরকম সেলিং এক্সপেন্স নাই। তাই টুকটাক কিছু আছে জাস্ট একসাথে দেওয়া হয়েছে। ওখানে মূল হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ আর অপারেটিং টা হচ্ছে বড় পরিমাণে আছে। তো এটা আমরা এই ২ টা নোট কিন্তু ২৭ এবং ২৮ নোট হচ্ছে ট্যাক্সের মূলত অনেক ধরার বা মারামারি করার মূল জায়গা হচ্ছে এই ২ টা নোট। 80% 90% 80% থেকে 90% যা ঝামেলা থাকবে এই যুগের জায়গাতেই থাকবে। কারণ এখানেই সব ধরনের এক্সপেন্স আর সব ধরনের এক্সপেন্স এর এগেইনস্ট এ ট্যাক্স পেটার একটা ব্যাপার থাকে। তাই এইগুলো হচ্ছে বেশি সেনসিটিভ। তো এখানে আমরা যখন আমরা ফ্যাক্টরিটা আমরা কনভার্সন কস্ট এ তো আমরা সকল ধরনের ফ্যাক্টরি কে দেখায় দিলাম। তো ফ্যাক্টরি কে দেখায় দেওয়ার পর এর বাইরে অ্যাডমিনিস্ট্রেটিভ যত ধরনের খরচগুলো আছে সবগুলো হচ্ছে এই হেডে চলে আসতেছে। এখানে সিমিলার দেখেন ফুয়েল এক্সপেন্স ভেহিকল এটা যেমন এখানে আছে, আবার ফ্যাক্টরি পারপাসেও কিন্তু হইতে পারে। যদি এই যে এখানে দেখেন ফুয়েল এক্সপেন্স ফর ভেহিকল সেম জিনিস। এটা ফ্যাক্টরিতে গেছে, এইটা অ্যাডমিনিস্ট্রেটিভ এ গেছে। কেন গেছে বলেন তো? এনি এটা আইডিয়া? তো অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ বোধহয়, মেবি এটা অফিসিয়াল ভাবে খরচ হইছে। হ্যাঁ, এই গাড়িটা হচ্ছে ব্যবহার হচ্ছে অফিসের স্টাফদের জন্য। তাই ওকে নিয়ে আসছি অ্যাডমিনিস্ট্রেটিভ এর জন্য। আর এখানে যে গাড়িগুলো ব্যবহার হয়েছে সেটা হচ্ছে ফ্যাক্টরির মালামাল নেওয়ার জন্য। তাই দেখা যায় হচ্ছে এখানে চলে আসছে। আবার ধরেন দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কিন্তু ২ জায়গায় হইতে পারে। একটা হচ্ছে গিয়ে ফাইন ইন্স্যুরেন্স যারা হচ্ছে একদম ফ্যাক্টরির জন্য, স্পেশালি ইনভেন্টরির জন্য থাকে। আবার দেখা যায় স্টাফদের জন্য কিন্তু আবার ইন্স্যুরেন্স থাকে। সেটা কিন্তু চলে আসে আবার এই অংশে। মানে সিমিলার ধরনের খরচ ২ জায়গায় থাকতে পারে। এখানে আমরা একটা গ্যাস বিল দেখলাম। তারপর কিন্তু আবার অনেক সময় গ্যাস বিল আবার অংশ থাকে। কিন্তু এখানে নাই। তো এই ধরনের যত ধরনের খরচগুলো থাকতেছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সেলিং এক্সপেন্স যা আছে সবগুলো হচ্ছে আমাদের এই পার্টে হচ্ছে নিয়ে আসছি। এখানে দেখেন EGM এক্সপেন্স আছে, অডিট ফি আছে, BDS, হোল্ডিং ট্যাক্স সহ সব ধরনের খরচগুলো নেওয়া হইছে। নেওয়ার পর আমরা যেটা এখানে সিস্টার কনসার্ন আর হচ্ছে গিয়ে অ্যাজ এ সাবসিডিয়ারি কোম্পানিটা এমনি চলে আসছে। আর এটা যা দেখাইছে। এটা দেখানোর পর আমরা যদি কনসোলিডেট এ যাই তখন হচ্ছে আমরা এইটা সবগুলো বাদ দেওয়ার পরে আমরা ট্রেডিং একটা মানে একটা প্রফিট পাইলাম। তো এই ট্রেডিং প্রফিটটা পাওয়ার পর আমাদের হচ্ছে আরেকটা জিনিসকে অনেকে সেপারেট করে দেখায়, অনেকে সেপারেট করে দেখায় না। যেহেতু এখানে ফিন্যান্সিয়াল এক্সপেন্সটাকে ভালোভাবে হাইলাইটস করা হইছে, এর কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ফিন্যান্সিয়াল এক্সপেন্স এর একটা ইমপ্যাক্ট আছে। আপনি যদি এখানে দেখেন ফিন্যান্সিয়াল এক্সপেন্স কি দেওয়া হইছে? এই ধরনের নানান হেডিং কারো হয়তো যারা অ্যাকাউন্টস চাকরি করে সিসি, এলডিবিসি, আইবিবি কত ধরনের নাম যে আছে লোনের ক্ষেত্রে। মানে এই নামে অজ্ঞান হয়ে যাওয়ার কথা। ওবিইউ, ইডিএফ আপনাদের মোটামুটি আইডিয়া আছে না? এখানে কিন্তু
এর বাইরে খুব কম কোম্পানিতেই নাম পাবেন যে এত ধরনের লোনের একটা ইমপ্যাক্ট থাকে। তো আমি এই আমি ধরনের 4-5টা পাইছি কিন্তু এত পাইনি আরকি। হ্যাঁ, এটার মধ্যে অনেক আছে। মানে এটা শুধু এখানে শেষ নাই। আপনি সিসি যেটা দিল সিসির ভিতরে 1000 টা সিসি আছে। মানে এইরকম করা। কিন্তু সবচেয়ে অবাক হই এখানে যেমন ওবিও সম্বন্ধে কার কোনো আইডিয়া আছে? এটা কোন টাইপের? তো ওবিওটা হচ্ছে মূলত হচ্ছে এটা হচ্ছে যদি আপনার এক্সপোর্ট থাকে, তো এক্সপোর্টের এলসির এগেইনস্ট এ কিন্তু আবার মানে লোন নিয়ে নেওয়া যায়। দেখা যায় এটা ৩ মাসের মধ্যে অনেক সময় পরিশোধ করার কথা থাকে, সেটা পরিশোধ করা হয় না। তখন দেখা যায় এই ওবিও থেকে আবার ডিমান্ড লোন চলে আসে। মানে অনেক ক্যাটেগরি আছে। এই যে ওইটা ক্রিয়েট হয়ে গেছে। তো এই ধরনের নানান ধরনের যত ধরনের ইন্সুরেন্স মানে এক্সপেন্স থাকুক না কেন, সেটা হচ্ছে আমাদের এখানে নিয়ে আসতে হবে। তো ফিন্যান্সিয়াল এক্সপেন্স এর কিন্তু আরেকটা পার্ট থাকে অনেকের। অনেকে দেখা যায় ফিন্যান্সিয়াল এক্সপেন্স এর মধ্যে ব্যাংক ইন্টারেস্টটা মানে ব্যাংক চার্জটা অনেক সময় দেখায় দেয়। আবার দেখা যায় এটার মধ্যে হচ্ছে এই যে ব্যাংক চার্জ এখানে আছে। আবার অনেকে সেপারেট করে দেখায়। আ তবে ব্যাংক চার্জটা এখানে দেখানো ভালো অথবা আদার্স দেখালেও আমার কাছে মনে হয় ভালো। কারণ ব্যাংক চার্জ ডিরেক্টলি তো লোনের জন্য যা হয় এরকম না। আদার্স এর ক্ষেত্রেও ব্যাংক চার্জের পরিমাণটা থাকে। তো এটা যাওয়ার পর আমরা এখানে আরেকটা জিনিস দেখলাম নন অপারেটিং ইনকাম। তো এখানে ব্যাংক ইন্টারেস্ট আর হচ্ছে আদার ইনকাম। এই ইনকাম গুলো হচ্ছে বিজনেস ইনকাম না। আমরা যখনই হচ্ছে আমরা যদি এই যে এখানে দেখলাম ওইটা বলার আগে বলি, আমরা বলছিলাম কি এখানে এটার একটা অ্যাসোসিয়েট কোম্পানি আছে। দেখেন প্রফিট আর লস ফ্রম অ্যাসোসিয়েট কোম্পানি। এটা থেকেও তার একটা প্রফিট প্রায় ধরেন এটা আমরা ৳৫,০০,০০,০০০ র মতো ওখান থেকে পাইলাম। তো এটা কিন্তু আলাদা করে আমরা দেখাইছি। এটা আমরা জাস্ট যেহেতু অ্যাসোসিয়েট এর লেস দেন 50% শেয়ার তার হোল্ডিং ওইটা আলাদাই চলতে পারে। তো সেই হিসাবে তার যদি লাভ হয়, লাভের যতটুকু পার্সেন্ট এই মাদার মানে ওই কোম্পানি পাওয়ার কথা, হোল্ডিং কোম্পানি যেটা, সেটা কিন্তু এখানে চলে আসে। এখন আপনারা যখন হচ্ছে ট্যাক্স এর ডাটা প্রিপেয়ার করতে হয়, মানে যখন ডকুমেন্ট সাপোর্টিং ডকুমেন্ট বানাইতে হয়, তখন হচ্ছে আমাদের অবশ্যই জিনিসটা খেয়াল করে বানাইতে হয় যে সিস্টার কোম্পানি কিন্তু আবার সেপারেট অ্যাসোসিয়েট কোম্পানি কিন্তু অডিট রিপোর্ট হবে। তো অডিট রিপোর্ট দিয়ে কিন্তু আপনার এটা একটা ব্যাকআপ রাখতে হবে। কারণ আমি অ্যাসেসমেন্ট করতে গিয়ে দেখছি অনেক সময় এরা এটা চায় যে আপনি অ্যাসোসিয়েট কোম্পানি থেকে যে ৳৫,০০,০০,০০০ লাভ করছেন, এটার প্রমাণ কি? তখন আপনি কোনটা দিয়ে প্রমাণ দিবেন? আর ট্যাক্সে তো ভ্যাটে অবশ্যই সবগুলো সাপোর্টিং লাগে। তখন সেটা কি করতে পারি আমরা? ওই অ্যাসোসিয়েট কোম্পানি থেকেই হচ্ছে আমরা একটা অডিট রিপোর্টের এট লিস্ট হচ্ছে ওই অংশটা অথবা অডিট রিপোর্টটা নিয়ে আমরা দেখাইতে পারি। আরো কয়েকটা কাজে লাগে অডিট রিপোর্ট। এই যে আপনি ধরেন ইন্টার কোম্পানি যে ট্রান্সেকশন গুলো হয়, সেটা কিন্তু বোথ কোম্পানিতে সুন্দর করে থাকতে হবে। এটা তো জানেন। যদি মনে করেন একটা মিসম্যাচ থাকে যে আপনি দেখাইছেন H2B কনসালটেন্সি থেকে আ লোন নিছেন অথবা কোন কারণে আপনার লাগছে বা ট্রান্সেকশন হচ্ছে। তো আপনার এখানে আছে ধরেন 20,00,000 আর দেখা যায় ও যে সেপারেট করে মানে কনসোলিডেটেড আসছে 20,00,000 আর সেপারেট করে যখন সে অডিট রিপোর্ট করছে ওখানে আছে 5,00,000 তাহলে কিন্তু আপনি আটকা পড়ে গেছেন। এখানে ২ টা জিনিস মেইনটেইন করতে হয়। এক হচ্ছে আপনার ২ টা রিপোর্টের মধ্যে থাকতে হবে। আরেক কিন্তু টাকাটা অবশ্যই ব্যাংক ট্রান্সফার অথবা অ্যাকাউন্ট পে চেক মানে ঐরকম করে দিতে হবে। তা না দিলে কিন্তু আপনি এটা দিয়ে বড়সড় আটকা পড়ে যেতে পারেন। এগুলো হচ্ছে অনেক মানে একটা কমপ্লেন্স ইন্টার কোম্পানি ইয়েটা কি অফসেট করা যায় না? এটা তো অফসেট করতে পারার কথা মনে হয় নাকি? কিরকম? মানে এই মানে কনসলিডেটেড এর ক্ষেত্রে আরকি ২ টা যদি মিলে যায় ওটা কি আর দরকার আছে? মিলে যায় কিভাবে মিলে যাবে? মানে আমার টাকা আর উনার টাকা যদি মানে ব্যালেন্স যদি 0 হয় তাহলে তো আর মনে হয় রাখারই দরকার নেই। আপনি ওখানে ২ টা পার্ট আছে না? মানে ট্রান্সেকশন, ইন্টার কোম্পানি ট্রান্সেকশন ওখানে তো আপনার উল্লেখ করতে হবে কত হচ্ছে। মিলে যায় এটা পরের ব্যাপার। ব্যালেন্স নাই থাকতে পারে। কিন্তু আপনার ট্রান্সেকশনটা রাখতে হবে। হুম। সেটা ডিসক্লোজ করতে হয়। এটা আপনি আছে নোটস গুলোতে আমরা পরে দেখব। সেটাও থাকবেই কিন্তু আপনার যদি কোন আসলে কারণে লোন একটা দেন জিনিস হলো ভাইয়া একটা জিনিস একটু জানার জন্য। হুম, আচ্ছা গ্রুপ অফ কোম্পানির যে অডিটটা, হ্যাঁ? এখন ধরেন সিস্টার কনসার্ন লিমিটেড ধরেন ৫-৬ টা লিমিটেড কোম্পানি। এই ৫-৬ টা লিমিটেড কোম্পানি মিলিয়ে তো একটা গ্রুপ অফ কোম্পানি না? হুম। এখন গ্রুপ অফ কোম্পানির ওটার জন্য কি আবার সেপারেট এক্সটার্নাল অডিটর আসে? ওরা আবার নতুন করে ওইখানে ইয়া হয়, তাই না ভাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে মূলত হচ্ছে খেয়াল করেন, ধরেন আপনার ১০ টা কোম্পানি। মাদার এটাকে আমরা হোল্ডিং কোম্পানি বলি। কারো হচ্ছে ৫০ টা কোম্পানি আছে। তা হোল্ডিং কোম্পানির যখন এফএস টা হবে, তখন হচ্ছে সে
তার সবগুলো অ্যাকাউন্টসকে কোম্পানিকে বিবেচনা করবে যদি তারা সাবসিডিয়ারি থাকে। আর সাবসিডিয়ারি যখন অডিট হবে তখন হচ্ছে সে শুধু সাবসিডিয়ারিটাই হিসাব করবে। সে হোল্ডিং নিয়ে কোনো মাথা ঘামাবে না। সবগুলাই সেপারেট করে অডিট হবে। তাই আপনার যেটা চ্যালেঞ্জিং আপনি হচ্ছে এই সবগুলা কোম্পানির যেগুলা ট্রান্সেকশন হইছে সেটা হোক লোন নিছে, সেটা হোক এমনি নিছে, সবগুলা জিনিস আমি এমন প্র্যাকটিসে দেখি কেউ সিস্টার মানে অ্যাসোসিয়েট কোম্পানিকে লোন দিলে আবার ইন্টারেস্ট সহ নেয়। আমার এই ইন্টারেস্টে এটা তো আপনি জানেন যে সেকশন খুব সময় হচ্ছে ১০৬। ১০৬ অনুসারে কিন্তু আপনি যদি ইন্টার কোম্পানি থেকে লোনও নেন, এই যদি ইন্টারেস্ট যদি চার্জ করেন, এটার উপর কিন্তু আবার 20% টিডিএস আছে। মানে কমপ্লেইন্স করতে যাবেন, কমপ্লেইন্স এর শেষ নাই। দেখুন আপনার যদি সিস্টার কোম্পানিকে আ সিস্টার কোম্পানি আপনাকে লোন দিয়েছে, লাভটা করছে, ৳১০০ লাভ করল। সেটার কিন্তু আবার ৳20 আবার টিডিএস হয়ে যাচ্ছে। আচ্ছা রাসেল ভাই, আমি ওই যে ডিবিএস আছে না, ডকুমেন্ট ভেরিফিকেশন সিস্টেম, যেটা এক্সটার্নাল অডিটর যেটা একটা নাম্বারিং হয়, ওইখানে আমি সার্চিং করছি বুঝছেন। মানে গ্রুপ অফ কোম্পানির যে কোনো এক্সটার্নাল অডিটর যে অ্যাকাউন্টস করে ওইখানে যে ওরা এটা সিস্টেমে এনরোলের নাম্বারটা ফালায়, আমি কোথাও পাচ্ছি না। বাট লিমিটেড কোম্পানির সবগুলা পাচ্ছি, কিন্তু গ্রুপ অফ কোম্পানি এরকম আমি পাচ্ছি না। কোন ধরনের গ্রুপ অফ কোম্পানি আপনি পান মানে নাই? সাপোজ লেটস সে আপনি ধরেন একটা কোম্পানির যে ৫-৬টা কোম্পানি মিলে একটা গ্রুপ অফ কোম্পানির যে অ্যাকাউন্টসটা, হ্যাঁ, এটা তো একটা এক্সটার্নাল অডিটর অডিট করে, তাই না ভাই নাকি? হুম। এখন এখন আপনাকে আমি এটাই বলছি, কারণ আপনার যদি অ্যাসোসিয়েট কোম্পানি হয় তাহলে তো আপনি পাবেন না। এখানে রাইট। আরেকটা ব্যাপার আছে রাসেল ভাই। হ্যাঁ, মানে এসিআই গ্রুপ বা মনে করেন আপনার যেকোনো একটা গ্রুপ, এই গ্রুপের নামে তো কোনোদিনও আপনার ওই হয় না। আমি যেটা জানি। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, মানে বলেন বলেন। এই নামে তো সাধারণত দেখা যায় যে আপনার ডিবিএস করে না। রাইট, ভাই আমি পাই নাই। ডিবিএস তো করে নির্দিষ্ট সিঙ্গেল আপনার কোম্পানির ভিতরে যে কনসার্ন গুলা থাকে ওগুলোর জন্য ডিবিএস করে। আর গ্রুপ অফ কোম্পানি কনসলিডেটেড তো করে এটা ইন্টারনাল জন্য মনে হয় মেবি। ইন্টারনাল ওটা কিন্তু থাকবেই। কারণ আমি একটা দেখাই, আমরা ধরলাম আপনার বুঝার জন্য হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। ফার্মাসিউটিক্যালস হইতে পারে। হ্যাঁ, স্কয়ার ফার্মাসিউটিক্যাল এ গেলাম। আমরা এটাতে গিয়ে লিখলাম যে অ্যানুয়াল রিপোর্ট। তো আপনি গ্রুপ অফ কোম্পানির ভাই ৩৮ টা কনসার্ন থাকতে পারে, কিন্তু সবগুলো তো আপনার হবে না। অ্যাসোসিয়েট কোম্পানি হইতে পারে, অথবা আপনার গ্রুপের নাম একটা, কিন্তু কোম্পানির মধ্যে কোনটা অন্তর্ভুক্ত থাকবে সেটা কিন্তু আপনি মানে ওই কোম্পানির নেচার না বুঝলে আপনি সেটা বুঝবেন না। যেমন আমরা যদি এখানে যাই, এখানে স্কয়ার টয়লেটস লিমিটেড থেকে শুরু করে বেশ কয়েকটা হচ্ছে এদের কনসার্ন আছে। তো আপনারা যখন এই কনসার্ন গুলো দেখেন, এদের রিপোর্টের একটা যদি আমরা কয়েকটা পেজে যাই যে আমরা দেখি, তো সেই হিসেবে ওর মধ্যে কতটুকু অন্তর্ভুক্ত আছে সেটা জানতে হবে। যদি সেটা না নেয়, কারণ স্কয়ার তো হচ্ছে একটা গ্রুপ, অথবা এসিআই একটা গ্রুপ। এখন যদি সে ওই গ্রুপের আন্ডারে কোম্পানিগুলো যদি সব সাবসিডিয়ারি থাকে, অ্যাসোসিয়েট থাকে বা ঐরকম অন্তর্ভুক্ত করে না, কারণ আপনার তো এসিআই গ্রুপ লিমিটেড কোনো না। ওটা হয় না তো। তো এরকম করে না অনেকে, যেমন ১ টা ২ টা বা ৩-৪ টা কোম্পানি থাকতে পারে। আমরা যে এখানে জাস্ট এটা দেখার জন্য দেখতেছি। কারণ আপনার মোটামুটি এদের রিপোর্টের ইয়াটা ভালো আছে। আপনারা যদি সম্ভব হয় তাহলে অবশ্যই ওনাদের রিপোর্টটা দেখবেন। তাহলে দেখা যায় হচ্ছে এদের ডেফার ট্যাক্স এর ইয়াটা সুন্দর আছে। অডিট রিপোর্ট কোথায় গেল? আমার এক্সপেরিয়েন্স ফার্মাসিউটিক্যালস করে। এদের তো মনে হয় সম্ভবত অন্য কোনো গ্রুপের বা সাবসিডি নাই মনে হয় এদের। না, এটাতে আছে। আমি দেখছি তো। কনসোলিডেট দিছে তো। এই যে ধরেন কনসোলিডেট ইনভেস্টমেন্ট। কনসলিডেটেড। হ্যাঁ, এটা কিন্তু দেখেন এই যে স্কয়ার টেক্সটাইল, স্কয়ার ফ্যাশন এগুলো কিন্তু লেস দেন হচ্ছে 50% সিস্টেমেটিক্যালি। দেখছেন? তার মানে এগুলো কি এটা তো অ্যাসোসিয়েট ছাড়া এটা তো করছে। এটা তো অ্যাসোসিয়েট। এবার ধরেন ওদের ইয়াও আছে। 20 থেকে 50 হইতে হবে, ঠিক না অ্যাসোসিয়েটে? না, সিস্টেমটা এটা লেস না? দেন 50% হইতে হবে। এটা খেয়াল রাখেন। জি? লেস দেন 50% হলে অ্যাসোসিয়েট। 50% থেকে যদি বেশি হয় তাহলে হচ্ছে গিয়ে সেটা
ইয়ে হয়ে যাবে সাবসিডিয়ারি। কারণ আপনি যে এখানে অ্যাসোসিয়েট গুলো দেখছেন এগুলা 50 প্রায় 50%। তারপরেও সে কিভাবে আছে? সে কিন্তু অ্যাসোসিয়েট হিসেবে আছে। সে আরকি কন্ট্রোলে নেয় নাই আরকি। না কন্ট্রোলেন্ট সে নেয় নাই। সে হচ্ছে সেপারেট করে কিন্তু মানে সে রাখছে। তবে ওর আন্ডারে হচ্ছে বেশ কয়েকটা আছে। কারণ আমি এটা এনালাইসিস করছিলাম তো। হচ্ছে আমরা অলরেডি হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি নিয়ে কথা বলছি। তারপর হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। তো ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে ২ ধরনের হইতে পারে। একটা আমরা দিতে পারি, আরেকটা হচ্ছে রিসিভ করতে পারি। তাহলে এখানে কি হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট গুলো হচ্ছে রিসিভ হইছে। তার মানে এফডিআর এগেইনস্ট হচ্ছে ইন্টারেস্ট গুলো পাইছে। তো এখানে মোটামুটি প্রায় ৪১ লাখ টাকার মতো এফডিআর এগেইনস্ট এ ইন্টারেস্ট আছে। তারপর এটা ছাড়াও কোম্পানিতে হচ্ছে আদার কিছু ইনকাম আছে। যেমন রেন্ট রিসিভ, ডিভিডেন্ড রিসিভ, ওয়াটার সাপ্লাই এক্সচেঞ্জ, আনরিয়ালাইজড এক্সচেঞ্জ গেইন অর লস। তো আনরিয়ালাইজড এক্সচেঞ্জ গেইন অর লস সহ এখানে বেশ কিছু আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমরা জানি প্রথমে হচ্ছে আমাদের আদার ইনকাম গুলোকে হচ্ছে বের করে ফেলবো। তারপরে বিজনেস ইনকামকে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা যখন এখানে ফিনান্সিয়াল এক্সপেন্সটা যখন আমরা বাদ দিছি, তারপর গ্রস অপারেটিং প্রফিট আর লস বের হচ্ছে, তারপর হচ্ছে নন অপারেটিং ইনকাম। তো নন অপারেটিং ইনকামটা অবশ্যই যোগ হবে। যোগ করার পর লস অফ প্রফিট বিফোর ট্যাক্স। তো লস অফ প্রফিট বিফোর ট্যাক্সটা আমাদের সেটা হচ্ছে এখানে ক্যালকুলেশন হয়েছে। কারণ আমাদের একটা নন অপারেটিং আছে, কারণ এটা সর্বশেষ হচ্ছে আমাদের এখানে যোগ করতে হয়। তারপর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কারেন্ট ট্যাক্স এক্সপেন্স আর হচ্ছে ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স। তো এটা নিয়ে আমাদের ডিটেইলস কথাবার্তা বলার দরকার আছে। আমরা এর জন্য হচ্ছে নোটে গেলাম। তো নোটে যাওয়ার পর এখানে যে এক্সপেন্সটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ৩১ নাম্বার নোটে হচ্ছে প্রভিশন ফর ট্যাক্সেস। তো আমরা জানি ট্যাক্সের যে প্রভিশনটা হয় সেটা হচ্ছে প্রেজেন্ট ইয়ারের জন্য হয়। তো আমরা যে ইয়ারটাতে আমরা যেমন ২৪-২৫ হইলে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ট্যাক্স অন রেন্ট রিসিভ। তো যদি আমাদের কোম্পানির রেট যদি 20% হয় তাহলে দেখা যায় এখানে যত টাকা রেন্ট আসতেছে তার উপর হচ্ছে আমাদের কত টাকা আসতেছে? আমাদের যত টাকা রেন্ট আছে সেটার উপর হচ্ছে 20%। কারণ আমরা ট্যাক্স যখন গণনা করি রেন্টের উপর তখন হচ্ছে আমাদের 20% টা ক্যালকুলেশন করার নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের প্রথমত হচ্ছে আমাদের 20% যেটা ক্যালকুলেশন করব তার আগে হচ্ছে আমাদের 1/3 অথবা যেহেতু এটা কমার্শিয়ালে ভাড়া দিছে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 1/3 1/3 না 25% হবে না এখানে 30% হবে যদি কমার্শিয়াল ইউজ করা হয়। ওইটা বাদ দেওয়ার পর আমরা এখানে 20% করলে ট্যাক্স রেগুলার যেহেতু ব্যবসা লস করুক বা লাভ করুক রেন্টের উপর রেগুলার ট্যাক্স দিতে হবে। তারপরে এখানে বিজনেসের ইনকামের উপর আন্ডার সেকশন মিনিমাম ট্যাক্স এর একটা জায়গা আছে সেটা হচ্ছে এটা মিনিমাম ট্যাক্স যেটা উৎসে দেওয়া হইছে। তারপর যদি আমরা এখানে আদার্স ইনকামের উপর 20% ট্যাক্স হয় তাহলে সেটা এটা হয়ে যাচ্ছে। তো বিজনেসের ইনকামের উপর আমাদের যদি এখানে যদি আমাদের কোনো লস থাকে যদি আমরা ট্যাক্স অন বিজনেস ইনকাম আদার দেন আন্ডার সেকশন হচ্ছে 163 অনুসারে হয়। তো আমরা যদি এটাকে কানেক্ট করি রেড মার্ক করা ছিল এই কারণেই যদি আমরা এখানে বিজনেস ইনকামটাকে দেখি কত টাকা আসতেছে। তো বিজনেস ইনকামটা আমাদের লস বিফোর ট্যাক্স এর ক্ষেত্রে আমার ছিল এটা। তো এটা যদি আমরা বিজনেস ইনকামের ক্ষেত্রে এটা যদি ধরি এটা থেকে তাহলে দেখা যায় আমাদের কতটুকু আসতেছে। তো আমরা এখানে যদি আরেকটু বড় করে দেখাই। তো এটার উপর যদি আমাদের যে বিজনেস যতটুকু ইনকাম আসতেছে তার উপর যদি এটা যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড তাহলে হচ্ছে তার ট্যাক্স রেট হচ্ছে 12% তাহলে এরকম চলে আসতেছে। তো এটা আসার পর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি সবগুলো ট্যাক্স মিলায়ে দেখা যায় এখানে প্রায় কত? ১,৩৩,৬০,০০০ টাকার মতো হচ্ছে আমাদের ট্যাক্স মানে সবগুলা এটা যদি বিজনেসের উপর এটুকু আসতেছে বাকি সব মিলে প্রায় ২,১৭,৩৪,০০০ টাকার মতো আমাদের কারেন্ট ট্যাক্স এক্সপেন্স আসতেছে। তাহলে এটা কার জন্য আসছে? এটা হচ্ছে আমাদের আম হোল্ডিং কোম্পানি তার জন্য। তাহলে হোল্ডিং কোম্পানির ট্যাক্স এর পরিমাণটা এটা এখান থেকে চলে আসতেছে। আর সাবসিডিয়ারি কোম্পানি যেটা ছিল সেটা হচ্ছে এই টাকা তাদের এখানে ক্যালকুলেশন করে নেওয়া হইছে। তো আমাদের যখন কারেন্ট ট্যাক্স এক্সপেন্স, ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স এই ২ টা অংশ যখন আমরা বাদ দিব, তখন হচ্ছে আমাদের মূলত এই ২ টা মিলে হচ্ছে আমাদের ট্যাক্স প্রভিশন মানে আফটার
প্রফিট আফটার ট্যাক্স হচ্ছে ক্যালকুলেশন হবে। এরপরেও এখানে আরো কয়েকটা জিনিস আছে। আদার কম্প্রিহেনসিভ প্রফিট অর লস। তো এখানে আনরিয়ালাইজ প্রফিট, আনরিয়ালাইজ লস, যেমন সিকিউরিটিজ অ্যাভেলেবল ফর সেলের, এটাও কিন্তু কাউন্ট হইছে। তো আদার কম্প্রিহেনসিভ প্রফিট মানে আমরা অলরেডি ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে এটুকুই দেখি যে আমাদের নেট প্রফিট আফটার ট্যাক্স এটুকু হইলে আমাদের ক্যালকুলেশন হচ্ছে শেষ। কিন্তু এখানে হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের যে ইনভেস্টটা আছে সেখান থেকে কিন্তু তার একটা লস চলে আসছে। এটা যদি আমরা এখানে দেখি যে এটা লসটা কোথা থেকে আসছে, তো আমরা এখানে দেখলাম কি এই অংশটা মানে এখানে থেকে দেখা যায় পিএল যেটা আমাদের সিঙ্গেল পিএল ছিল ওখান থেকে মূলত লসটা চলে আসছে। তো এটা মূলত লসটা হইছে যে শেয়ার মার্কেটের যে একটা উত্থান পতনের একটা কারণ থাকে, সেটাকে আনরিয়ালাইজ হিসাবে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা নিয়ে আসছে। তারপর হচ্ছে এইটার উপর আবার রিলেটেড ডেফার্ড ট্যাক্স এর পরিমাণের একটা ব্যাপার আছে। তো আদার্স কিছু রিলেটেড ডেফার্ড ট্যাক্স মিলে আমরা অলরেডি ডেফার্ড ট্যাক্স এখানে নিছি। এখানে যে ডেফার্ড ট্যাক্সটা নিছি এটা হচ্ছে আমাদের পুরোটা হচ্ছে অ্যাসেটের উপর। যদি আমরা এখানে নোট নাম্বারটা চেক করি ক্যালকুলেশনটা, তো এখানে দেখেন মানে বলছিলাম যে ওয়ান অফ দ্য কমপ্লেক্স ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে এখানে আছে। তো ডেফার্ড ট্যাক্স এর এখানে যদি ক্যালকুলেশনটা আমাদের শুরু হয়েছে দেখেন প্রায় নোট নাম্বার 18 থেকে। তো ওখানে বলা হচ্ছে ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তো ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হয়। একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স এর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস, আর একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস। তো আমাদের ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশন করার জন্য যেটা দরকার প্রথম হচ্ছে আমাদের অ্যাসেটের ক্যারিং ভ্যালুটা দরকার। মানে আমাদের অ্যাকাউন্টিং এর রিটেন ডাউন ভ্যালু মানে সকল প্রকার ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যেটা থাকে, তারপর হচ্ছে এটা থেকে আমাদের হচ্ছে বেস ভ্যালুটা মানে ট্যাক্সের বেস সেইটা। যেমন এখানে হচ্ছে রিভ্যালুয়েশন সারপ্লাস, রিভ্যালুয়েশন দুই জায়গায় আছে, একটা ল্যান্ডের উপর একটা পিপিই তে আছে। তো এদের উপর আমাদের কোনোটাই ট্যাক্স বেসিস নাই যেহেতু এটা একদম নিউ। তো সেই হিসেবে আমাদের ট্যাক্স বেস আছে শুধু প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট এক্সেপ্ট হচ্ছে ল্যান্ড। তো ল্যান্ড বাদে বাকিটার উপর হচ্ছে আমাদের রিকোয়েস্ট দেওয়ার আগেই বাকিটার উপর আমাদের হচ্ছে ডেফার্ড ট্যাক্সটা ক্যালকুলেশন করতে হবে। কারণ ম্যাক্সিমাম আমরা প্র্যাকটিসের ক্ষেত্রে যা দেখি সেটা হচ্ছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টেই বেশি পরিমাণ ডেফার্ড ট্যাক্সের একটা ব্যাপার থাকে। তো সেই তুলনায় যখন আমাদের ডেফার্ড ট্যাক্সের পরিমাণটা এখানে থাকে বাকিগুলোতে কিন্তু নাই, আমাদের বেসিস নাই, তাহলে আমরা তো জানি টেম্পোরারি ডিফারেন্সটা আমাদের বের করতে হয়। তা টেম্পোরারি ডিফারেন্সটা বের করার জন্য হচ্ছে আমাদের কি করতে হচ্ছে এই অ্যাকাউন্টিং বেসিস আর হচ্ছে গিয়ে আমাদের ট্যাক্স বেসিসের ডেপ্রিসিয়েশন সেইটা হচ্ছে আমাদের বিয়োগ করতে হয়। তো এটা নিয়ে আমরা যদি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন আর হচ্ছে ট্যাক্সের ডেপ্রিসিয়েশনটার জন্য আমাদের কিন্তু দুইটা শিডিউল থাকে, শিডিউল এ আর শিডিউল বি। সরি যে টাচ শিডিউল আমরা একসাথে রাখি। তো এই শিডিউলটা যেটা আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করা হচ্ছে শিডিউল। তো এটাতে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে যেহেতু আমরা এখানে কস্ট আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন। কারণ রিভ্যালুয়েশন যখন আপনি অ্যাসেটের একবার করে ফেলতেছেন তারপর কিন্তু আপনাকে এইটার উপর আবার ডেপ্রিসিয়েশন করে আবার অ্যাডজাস্ট করে ফেলতে হয়। তো তার জন্য আমরা যদি প্রথম পার্টেই আমরা দেখলাম এখানে যতটুকু টাকা আমরা যদি এখানে রিটেন ডাউন ভ্যালুর একটা ব্যাপারে যাই সেক্ষেত্রে আমার দুইটা জিনিস চিন্তা করতে হবে যে অ্যাকাউন্টিং এ আমার সেম অ্যাসেট গুলার কতটুকু ভ্যালু আছে। তারপর হচ্ছে আমাকে থার্ড শিডিউলে গিয়ে দেখতে হবে ওখানে আমার বেসিস কতটুকু আছে। তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের এই অংশের ডেফার্ড ট্যাক্স এর যে ক্যালকুলেশনটা আমরা দেখতে যাচ্ছিলাম এটা যে আমরা আবার উঠে যাই সেইটা হচ্ছে ক্রিয়েট হবে। আর ডেফার্ড ট্যাক্স এর সময় আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোম্পানির যে ট্যাক্সটা অ্যাপ্লিকেবল, কোন কোম্পানির 27.৫%, কোনটার 20%, কোনটার আরো কম হইতে পারে সেটাই কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে আমাদের এখানে দেখলাম যে ক্লোজিং, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন এখানে আমরা যে ডেফার্ড ট্যাক্সটা বের করছি এই অংশ কারেন্ট ক্যারিং অ্যামাউন্ট ট্যাক্স বেসিস দুইটা বাদ দিতে পারি, এটার উপর 20%। এটা হচ্ছে আমরা সাধারণত ক্যালকুলেশন করি যে ক্লোজিং ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তো ক্লোজিং ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটির জায়গাটা হচ্ছে আমাদের এইটা। তো এটা বের করার পর আমরা যখন রিভ্যালুয়েশনে যাব, কারণ এটা তো হচ্ছে আমরা পিপি এর আগেও পরে যেটা আমরা রিভ্যালুয়েশনটা দেখলাম আনরিয়ালাইজড শেয়ার সিকিউরিটিজ এই সবগুলো কিন্তু এখানে কোম্পানির রেটে চলে আসবে।
তো চলে আসার পর আমরা এখানে ক্লোজিং এ সবগুলো যোগ বিয়োগ করলে পাওয়া যাচ্ছে হচ্ছে ৩ মানে এখানে ১,৯৯,০০,০০০ না ১৯,০০,০০,০০০ বহুত একটা মানে বিরাট বড় একটা অ্যামাউন্ট চলে আসতেছে। প্রায় ১৯,০০,০০,০০০ টাকার ডেফার্ড ট্যাক্স। তো এটা দেখা যায় অ্যাকাউন্টিং প্রফিট এর ক্ষেত্রে অবশ্যই একটা ইমপ্যাক্ট ফেলবে। তো আমরা যা দেখলাম ১ম হচ্ছে আমাকে কি বের করতে হবে? ক্লোজিং ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিটা আমাকে বের করতে হবে টোটাল। তো ক্লোজিং ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিটা যখন আমরা বের করব সেটা হচ্ছে অবশ্যই যদি মাইনাস হয় তাহলে অ্যাসেট হবে। এখানে যেমন মাইনাস। তো শুরুতে আরেকটু জিনিস বললে যে ডেফার্ড ট্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে যখন এটা আমার প্লাস আসতেছে তখন হচ্ছে আমার লায়াবিলিটিস। কেন? কারণ প্লাসটা কখন আসতেছে? যখন আমি সরকারকে ট্যাক্স বেশি পে করার কথা ছিল কিন্তু আমি ট্যাক্স বেসিস এর কারণে বেশি পে করি নাই। এটা হচ্ছে আমার লায়াবিলিটি। তখন আমার লায়াবিলিটি ব্যাপার আসতেছে। অ্যাসেট আসতেছে কখন? আমি অলরেডি পে করে ফেলছি। এটার বেনিফিট হচ্ছে আমি সামনে পাবো। তখন হচ্ছে আমার অ্যাসেট এর একটা ব্যাপার আসতেছে। তো এটা আমার বের করার পর তারপর হচ্ছে আমাকে ওপেনিং লাগবে। তো ওপেনিং গুলো অবশ্যই আমরা সেটা পেয়ে যাব প্রিভিয়াস ইয়ারের। প্রিভিয়াস ইয়ারের ডাটা থেকে পেয়ে যাব এটা বাই করছি। বের করার পর আমরা যখন এখান থেকে যখন আমরা বিয়োগ দিব একটা করে মানে ক্লোজিং যেটা আছে ক্লোজিং থেকে ওপেনিং সবগুলা বিয়োগ হবে। বিয়োগ করার পর এখানে মূলত হচ্ছে কারেন্ট ইয়ারের ট্যাক্স ট্যাক্স এক্সপেন্স গুলো থাকবে না। ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স কিন্তু এটা কারেন্ট ইয়ারেরটা তখন হচ্ছে আমাদের থাকবে। কত এখানে আসতেছে ৩ কোটি সামথিং। তো তো এখান থেকে হচ্ছে আমাদের ডেফার্ড ট্যাক্স এর মানে কারেন্ট ট্যাক্সটা আসতেছে। তারপরে আমরা এখানে দেখলাম যে আমার একটা কোম্পানির জন্য যেটা আসতেছে তারপর হচ্ছে আমরা কনসোলিডেটেড জায়গাতে একটা আসতেছে। এটা মিলে হচ্ছে আমাদের একটা ডেফার্ড ট্যাক্স এর পরিমাণটা চলে আসছে। তো মূলত ডেফার্ড ট্যাক্স এর ১ম এ আমাদের যখন ক্লোজিংটা বের করব, ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিব। বাদ দেওয়ার পর যেটা থাকবে এটা হচ্ছে আমাদের প্রভিশন এ চলে যাবে। আর প্রভিশন এ যাওয়ার পর আর ডেফার্ড ট্যাক্স এর ক্লোজিং থাকবে সেটা কিন্তু আমাদের আরো একটা ইমপ্যাক্ট থাকবে। আমরা কিন্তু এখানে গেলাম মানে ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে কিন্তু এই যে ডেফার্ড ট্যাক্স এর ২ টা অংশে আছে। একটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স হচ্ছে নন কারেন্ট নন ডেফার্ড ট্যাক্স নন কারেন্ট লায়াবিলিটিস এর ক্ষেত্রে কিন্তু আমরা ডেফার্ড ট্যাক্স এর পরিমাণটা এখানে দেখতে পাচ্ছি। এখানে এই অংশটা চলে আসছে যতটুকু নন কারেন্ট এর পরিমাণটা আছে। তো ডেফার্ড ট্যাক্স এর এটা নিয়ে আমি যেহেতু সেপারেট ক্লাস নিব ডেফার্ড ট্যাক্স আর হচ্ছে গিয়ে লিজ এই ২ টা নিয়ে ইনশাআল্লাহ একটা সেপারেট ক্লাস হবে। ওটা আরো ডিটেইলস এ বোঝাবো। আজকে জাস্ট শুধু একটু প্রাথমিক আইডিয়া দেওয়া। তো এটা যখন আমাদের ডেফার্ড ট্যাক্স এর পরিমাণটা যখন আমাদের চলে গেছে, রিলেটেড ডেফার্ড ট্যাক্স এর পরিমাণটা বাদ দেওয়ার পর তখন হচ্ছে আমরা টোটাল কম্প্রিহেনসিভ প্রফিট আর লস এর পরিমাণটা হচ্ছে আমরা পাইছি। পাওয়ার পর এখানে কিন্তু প্রফিট অর লস অ্যাট্রিবিউটেবল টু ওনার্স অফ দ্যা কোম্পানি। কোম্পানিকে কত দেওয়া হচ্ছে? তারপর হচ্ছে নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলা হচ্ছে যে এটার মানে এই কোম্পানি ধরেন যদি শেয়ার হোল্ডিং আরো কেউ থাকে যারা হচ্ছে নন কন্ট্রোলিং কখন হবে? কারণ 50% নিচে যারা থাকবে তারাই হচ্ছে নন কন্ট্রোলিং থাকবে। সেইটাও কিন্তু এখানে চলে আসবে। মানে জাস্ট শুধু এখানে যত টাকা প্রফিট আর লস হচ্ছে এটা হচ্ছে ভাগ করে দিচ্ছে যে কে কত। ধরেন এটা শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে কিছু শেয়ার ছিল মানে ব্যক্তির কিনা তাদের জন্য হচ্ছে একটু আলাদা করা হচ্ছে। এখন আমরা করার পর তখন হচ্ছে আমরা কনসোলিডেটেড হচ্ছে আর্নিং পার শেয়ার। তাহলে আমরা পার শেয়ার হচ্ছে এখানে আর্নিং চলে আসতেছে। কারণ এটা কিভাবে বের করতে হয়? পার শেয়ারে আর্নিং আমরা জানি যেহেতু এটা যত টাকা হচ্ছে আমার মানে যত আ আমরা যদি এখানে যাই, আমার যতগুলা শেয়ার ইস্যু করা আছে, আর যত টাকা প্রফিট অথবা লস হইছে, ওইটাকে যদি ভাগ দেই তাহলে পাওয়া যায়। তো শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের আমরা জানি একটা হচ্ছে অথরাইজড শেয়ার থাকে, আরেকটা হচ্ছে গিয়ে আউটস্ট্যান্ডিং শেয়ার থাকে। তো আউটস্ট্যান্ডিং শেয়ার হচ্ছে যতটুকু শেয়ার হচ্ছে মার্কেটে সেল করছে। সেটা হচ্ছে মূলত আউটস্ট্যান্ডিং শেয়ার। এটা দিয়েই মূলত ভাগ করতে হয়। যেমন অথরাইজড শেয়ার স্বাভাবিকভাবে বেশি থাকে। কোন কোম্পানি একদম কমপ্লিট করে ফেলে। যেমন যদি আমরা বলি ব্রিটিশ আমেরিকান টোবাকো বা এই ধরনের কয়েকটা আছে মোটামুটি ৯৯ বা 100% অথরাইজড ক্যাপিটাল, আউটস্ট্যান্ডিং ক্যাপিটাল সমান। তো তাদের এই জিনিসটা আমাদের দেখতে হয় যে কতটুকু হচ্ছে। আর বাকি সব অনেকগুলার এরকম থাকে না যে কিছু শেয়ার ডিস্ট্রিবিউট করে আর কিছু শেয়ার হচ্ছে রেখে দেয়। এটা পরবর্তীর জন্য হচ্ছে যখন মার্কেট শেয়ার বাড়ে তখন এটা চলে আসে। তো তারপর আমরা যদি এখানে এই অংশের নোটের যেহেতু প্রাথমিক আলোচনাতে আমরা আরো কয়েকটা জিনিস দেখাই যে এখানে আর্নিং পার শেয়ার।
যে আমাদের এখানে বলে দিছে যে যত টাকা হচ্ছে পিএল থেকে যত টাকা আসছে, তারপর হচ্ছে আমরা এখানে টোটাল নাম্বার অফ শেয়ার সংখ্যা ছিল প্রায় ১৭ কোটি। ১৭ টি শেয়ার দিয়ে ভাগ করলে যতটুকু আসছে সেটা হচ্ছে আমাদের এই মানে ৫ শেয়ারে আর্নিং এর পরিমাণটা চলে আসতেছে। এখন তখন হচ্ছে আমরা যেহেতু এটা হচ্ছে একটা কোম্পানি মানে ১ম এ মাদার কোম্পানি, তারপর হোল্ডিং কোম্পানি যেহেতু ২ টা শেয়ার মিলে মানে ২ টা কোম্পানির শেয়ারের সংখ্যা সমানই হচ্ছে, সেই হিসেবে এটা চলে আসতেছে। তো এইগুলো হচ্ছে আমাদের একদম এখানে নোটস ২৬ থেকে শুরু করে ৩২ নাম্বার নোটস হচ্ছে ডিরেক্টলি হচ্ছে পিএল এর সাথে রিলেটেড। তারপর এখানে আরো কয়েকটা নোট আছে। নোট 1 to 3 এগুলো হচ্ছে মূলত হচ্ছে ব্যবসা সম্পর্কে বেসিক আইডিয়া। দেন ইনকর্পোরেশন এর বিজনেস এক্টিভিটিস মানে এখানে হচ্ছে আমাদের লার্নিং এর কিছু না। জাস্ট আমাদের রাখতে হয় যখন আমরা পিএল করি কোনটা কোন বেসিসে করা হইছে। এই যে এখানে কিন্তু আমাদের শেয়ার সংখ্যা ভাগ করে দেওয়া আছে। আর্নিং অ্যাট্রিবিউট টু দ্য অর্ডিনারি শেয়ার হোল্ডার জন্য কত টাকা পাওয়া গেছে, তারপর হচ্ছে নাম্বার অফ শেয়ার কত, তারপর এটা। এটা হচ্ছে সিঙ্গেল কোম্পানির জন্য। তো বেসিক কিছু ইনফরমেশন থাকে। তারপর আমরা এখানে দেখি যে কিভাবে হচ্ছে আইএএস গুলো এপ্লাই করা হইছে। তো দেখা যায় আইএএস 1 থেকে শুরু করে এখানে মূলত ১৬ যদিও আমাদের লিজের এখানে কোনো ব্যাপার নাই। রিভ্যালুয়েশন কিছু জিনিস আছে তাও মানে এখানে অনেকগুলো রাখার জন্য রাখে। সবগুলো যে প্র্যাকটিস করার ব্যাপারটা এরকম না। তারপর নোট নাম্বার ৪ থেকে শুরু করে এগুলো হচ্ছে মূলত আ আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কারণ এখানে নোটগুলো যখন আমরা প্রিপেয়ার করি, তখন মূলত এটলিস্ট আমরা ৩ টা ক্যাটেগরি চিন্তা করি। একটা হচ্ছে পিএল এর সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে গিয়ে ব্যালেন্স শিটের সাথে রিলেটেড, আরেকটা হচ্ছে গিয়ে ক্যাশ ফ্লোর সাথে রিলেটেড। এরকম করে হচ্ছে মূলত নোটগুলোর হচ্ছে একটা ডিভাইড থাকে। তো আজকে আমাদের মূলত পার্টটাই ছিল হচ্ছে পিএল নিয়ে। তো পিএল এ আমাদের ২ টা গুরুত্বপূর্ণ পার্ট আমরা আ আজকের জন্য স্কিপ করছি। সেটা হচ্ছে ডেফার্ড ট্যাক্স আর হচ্ছে গিয়ে লিজ। এছাড়া বাকি জিনিসগুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। তারপর আমরা নেক্সট এ অন্য পার্টে যাবো। এখন পিএল নিয়ে আপনার যদি প্রশ্ন থাকে সেটা করতে পারেন। ভাই পিএল এ তো আপনার ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি ওর অ্যাসেট যেটাই হোক হিট করবে না ভাই? অ্যাসেট লাইবিলিটি যেটাই হোক। পিএল এ শুধু আমাদের ট্যাক্স প্রভিশন যেটা, এটাই হচ্ছে হিট করবে। কি কারণ এখানে বলতেছেন? শুধু আমাদের জি, জি। এক্সপেন্স হয় হ্যাঁ, যেটাই থাক মানে আমার যেটা কারেন্ট ইয়ারে যতটুকু আসতেছে মানে জি, জি। ক্লোজিং থেকে ওপেনিং বাদ দিলে সেই অংশটা এখানে চলে আসবে। রাইট, ব্যাপারটা রাইট। হচ্ছে জি। তারপর এটা আমি মানে কমপ্লেক্স তো এটা তাই আমি সেপারেট করে রাখছি। তাহলে এটা আরো ভালো করে উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ বোঝাবো। আর কোনো মানে আন্ডারস্ট্যান্ডিং এর কারণ মোটামুটি তো আমরা বুঝাইলাম। যদি কোনো কিছু না আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে সেটা প্রশ্ন করতে পারেন। আচ্ছা ভাই, ওই সিস্টার কনসার্নের ক্ষেত্রে শুধু আসবে কি এখানে যখন আমরা গ্রুপ অফ কোম্পানির অ্যাকাউন্টসটা করব, অনলি আমরা প্রফিট এন্ড লসটা ইনক্লুড করবো আগে, বাকিগুলো তো আর ইনক্লুড করতে হবে না? সব আসবে। A to Z শুধু প্রফিট এন্ড লস না ওইটার আ মানে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বললে সিস্টার বলবো না, আমরা সাবসিডিয়ারি কোম্পানি বলবো। সাবসিডিয়ারি কোম্পানি সবই তার সাথে মানে হয়ে আসবে, সিম্পলি আসবে মানে শর্ট ফর্ম এ আসবে। আচ্ছা আচ্ছা, শর্ট ফর্ম ওখান থেকে ওই সাবসিডিয়ারি কোম্পানির এই অ্যাকাউন্টস থেকে ওই যেগুলো ব্যালেন্স থাকবে ব্যালেন্স গুলো নিয়ে নিয়ে কাজ করবো আর কি। ব্যালেন্স বলতে যেটা যে প্রফিট থাকে প্রফিটের জায়গায় প্রফিট আসবে, লস থাকলে লস আসবে। মানে প্রতিটা যেমন কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং সবগুলো ২ জায়গায় থেকে আসবে। যেমন এটা তো আমরা দেখছিলাম কিভাবে যে আমরা এখানে যেটা দেখানো হইছিল এই যে ওর শুধু একদম নেট আপ চলে মানে যতটুকু ছিল টোটাল এটা চলে আসছে। আর ওরটা এটা আমরা গ্রুপ অফ কোম্পানি বলবো না, আমরা হোল্ডিং কোম্পানি বলবো। কারণ হোল্ডিং কোম্পানির আন্ডারে যেগুলো থাকে সাবসিডিয়ারি অথবা অ্যাসোসিয়েট, সাবসিডিয়ারি কোম্পানিগুলো নিয়েই মূলত অ্যাকাউন্টসটা তৈরি করা হয়। আর গ্রুপ অফ অ্যাকাউন্টসটা একটু ডিফারেন্ট। আর আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় এটা হোল্ডিং কোম্পানি বলে। এন্ড ওটা শুধু নেট আপ টুকরো আসছে। যেমন এটা ফিনান্সিয়াল এক্সপেন্স। ফিনান্সিয়াল এক্সপেন্স এর টোটাল ব্রেকডাউন আসছে হোল্ডিং কোম্পানির। আর যেটা সাবসিডিয়ারি ছিল এটার জাস্ট শুধু টোটালটা চলে আসছে। আর কোন প্রশ্ন? মানে সাবসিডারি এবং হোল্ডিং কোম্পানি এই দুটার বেসিক পার্থক্য কি? আচ্ছা নজরুল ভাই শেষের দিকে আসছে এই কারণে প্রথম আলোচনা মিস করছে। শাহনানুল ভাই একটু ব্যাখ্যা দিয়ে দেন।
হোল্ডিং কোম্পানি হলো মাদার কোম্পানি ভাই। আমি মিস করছি বলতে কি আমি অনেকবার চেষ্টা করছি। হোল্ডিং হ্যাঁ। কোম্পানি হলো মাদার কোম্পানি, আর সাবসিডি কোম্পানি হলো যদি তার শেয়ার 50% বেশি থাকে তাহলে ওইটা ওই কোম্পানির হোল্ডিং কোম্পানির সাবসিডি কোম্পানি। রাইট, সেটা হচ্ছে হোল্ডিং Clear. কোম্পানি যদি আরেকটা কোম্পানির মোর দেন 15% শেয়ার হোল্ড করে, তাহলে যার হচ্ছে 50% এর উপর শেয়ার হোল্ড করছে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি। আর যদি 15% এর মানে 50% এর নিচে যদি হোল্ড করে, তাহলে হচ্ছে যে কোম্পানিটা হোল্ড করবে সেটা হচ্ছে অ্যাসোসিয়েট কোম্পানি হবে। বুঝছেন নজরুল ভাই? এই 2 ক্যাটাগরি কোম্পানি হয়। জি, ক্লিয়ার।